নমস্কার, আমি সৃজা মুখার্জি চলে এসেছি তাহাদের কথা পর্ব ৪ নিয়ে। আর আজকে আমাদের অতিথি হিসেবে রয়েছেন রিয়া দাস চক্রবর্তী। রিয়া দাস চক্রবর্তী এই নামটা আহ, বলতে গিয়ে আমার যেটা প্রথমেই মনে হচ্ছে একজন প্রাণোচ্ছল মানুষ, যার মুখে সর্বদা হাসি থাকে, সেটা যেরকম পরিস্থিতি হোক না কেন, সে যে পরিস্থিতির মধ্যে দিয়ে যাক না কেন। হয়তো আমি তাকে দীর্ঘদিন ধরে চিনি বলে আমি বেশি ভালো করে জানি। তবে আজ আমি চাইবো সে যেভাবে যে পরিস্থিতির মধ্যে দিয়ে আজকে নিজেকে বারবার ভেঙে গড়ে নিজেকে নিজের কাছে হয়তো কিছুটা প্রমাণ করেছে যে না, আমি পারি, আমি পারতেই হবে। আমরা সবাই সবকিছু পারি যদি আমরা চাই। তো এই যে গল্প, এই যে ওঠাপড়া এবং নিজের কাছে নিজের জয়ী হওয়া এবং সেটাকে খুব আনন্দ করে সকলের মধ্যে ভাগ করে নেওয়া, এই বিষয়গুলো নিয়ে আজকে কথা বলবো আমরা। সবার প্রথমে আহ রিয়া দাস চক্রবর্তীকে স্বাগত জানাই আমাদের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য এবং আমার ডাকে সাড়া দেওয়ার জন্য। নমস্কার দিদি। থ্যাংক ইউ সো মাচ। ভেরি গুড ইভিনিং সবাইকে, এবং সর্বপ্রথম তোকে, and I really feel extremely privileged and honored to be a part of this show and this kind of objective, যেখানে আমার মনে হয় যেই বিষয় এবং যে অবজেক্টিভ নিয়ে এই চিন্তা ভাবনা, সেটা খুব অন্যরকম। আমরা তো স্পেশালি এই প্রফেশনালস যারা আমরা, আমাদের কাছে সবাই আসে তাদের তাদের বিভিন্ন রকমের চ্যালেঞ্জেস বা কথা বা বিভিন্ন রকমের নিয়েই আমাদের কাছেই আসে তারা। কিন্তু আহ সেই মানুষদেরও, মানে এই মেন্টাল হেলথ প্রফেশনাল হোক, সোশ্যাল ওয়ার্কার্স হোক বা যাই হোক, তাদেরও কথা বলার জায়গা লাগে, একটা প্ল্যাটফর্ম লাগে। তো আই থিঙ্ক you made that platform for them, you allowed them to speak about themselves, and that is much required, I guess, because আমার কর্মজীবন থেকে শিক্ষা থেকে আমি জানি যে একজন মেন্টাল হেলথ প্রফেশনালস এরও কনসালটেশন বা একজন লাগে, একজন মানুষ লাগে যেখানে গিয়ে তাদের কথা পৌঁছে দিতে পারবে। তো থ্যাংক ইউ সো মাচ, এবং তাহাদের কথায় এসে আমি আপ্লুত এবং আই এম অনার্ড। থ্যাংক ইউ অগেন। রিয়া দাস চক্রবর্তী, psychological counselor, social worker, certified emotional intelligence coach, and council member of WICCI West Bengal chapter, West Bengal Mental Wellness Council, and most important thing, psychology mentor Chalk and Talk with RDC. আহ আমি প্রথমেই আসবো, আমরা না খুব একটা, আমরা কাউন্সিলর শব্দটার সাথে এখন পরিচিত, আমরা হুম সোশ্যাল ওয়ার্কার হুম শব্দটার সাথে পরিচিত, কিন্তু ইমোশনাল ইন্টেলিজেন্স কোচ এই হুম বিষয়টা যদি আমরা আগে একটু জেনে নিই কি, তাহলে হুম আমার মনে হয় আমার দর্শক বন্ধুরা হুম। অনেক উপকৃত হবে। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই, ডেফিনেটলি। বেসিক্যালি ইন্টেলিজেন্স শব্দটা আমরা অনেকেই অবগত, উই আর ওয়েল অ্যাওয়্যার অফ হোয়াট ইজ ইন্টেলিজেন্স, বাট আশা করি এই ফিল্ডে অনেক মানুষজন আছে যারা, মানে এখন অ্যাকচুয়ালি ইমোশনাল ইন্টেলিজেন্স নিয়ে প্রচুর কাজ চলছে। এবং এটা এমন একটা বিষয় যেখানে শুধুমাত্র ইন্টেলিজেন্স কে, মানে ইন্টেলিজেন্স আমরা এক কথায় বলতে গেলে জানি যে এটা একটা এবিলিটি, একটা জেনারেল এবিলিটি এবং গ্লোবাল ক্যাপাসিটি, যেটা সর্ব মানুষ, মানে প্রত্যেকটি মানুষের মধ্যেই থাকে। এটা এমন না যে, মানে যেটা খুব অনেক মানুষরাই বলে ওঠে যে কারোর মানে কারোর একাডেমিক এক্সেলেন্স থেকে আমরা কখনো সেটাকে কম্পেয়ার করতে পারি না। বাট জীবনে একটা যে কোনো পরিস্থিতিতেই ইমোশনাল স্টেবিলিটি থাকাটা, I think it is very important. As a human being, it is very important that how much stable you are as a human, as a human, মানে ইমোশনাল ইন্টেলিজেন্স ওয়াইজ, বা তোমার ইমোশনটা তুমি কতটা ওয়েল কন্ট্রোল করতে পারছো। তুমি শুধুমাত্র মানে জেনারেলি কি হয়, একটা বাচ্চাদের সঙ্গে কাজ করতে গেলে, যে কোনো বাচ্চারা আমরা সবসময় কনসিকুয়েন্সেসটা দেখি, টেম্পার ট্যান্ট্রাম বা ট্যান্ট্রামস দিচ্ছে, বা বা বয়স্ক লোকেরা, বা হঠাৎ হঠাৎ করে এখন ডিপ্রেশন শব্দটা আমরা শুনেছি, মানুষজন ডিপ্রেস হয়ে যাচ্ছে, ফ্রাস্ট্রেটেড হয়ে যাচ্ছে, বিভিন্ন ক্যারিয়ার ডিস্ট্রেস, মানে নানান ডিস্ট্রেস লাইফ থেকে প্রত্যেকটা মানুষই কোনো না কোনো স্ট্রেসফুল লাইফ দিয়ে যায়। তো সেই জায়গায়
এই যে এই আর্ট ওয়ার্কটা, দ্যাট ইজ হাউ ইমোশনালি ইউ আর স্টেবল এবং হাউ ওয়েল ইউ ক্যান রেকগনাইজ ইউর ইমোশন, এটা কিন্তু একটা আর্ট ওয়ার্ক, এটা একটা শিক্ষার জায়গা এবং সেটাই আমি নিজে শিখেছি। এবং এটা এমন একটি কোর্স যেখানে আহ শুধু মেন্টর বা কোচ হিসেবে না, সেখানে তুমি নিজেকে কতটা চেনো, মানে আমি আমার নিজের ইমোশনাল ইন্টেলিজেন্স কতটা আমি জানি সেটা টেস্টিং করা। এবং এইটার পরবর্তীকালে we can also use this as various platforms like especially corporate house, industrial sector, organizational sector, schools এবং বিভিন্ন জায়গায় অ্যাজ এন ইমোশনাল ইন্টেলিজেন্স কোচ মানুষজন কাজ করছে। এটা প্রথমত এই ইমোশনাল ইন্টেলিজেন্সের জায়গাটা স্যালোভে এবং ড্যানিয়েল গোলম্যান এই বিভিন্ন অবজেক্টিভস অব ইমোশনাল ইন্টেলিজেন্স এর কথা বলেছিল। তারপরে এই নিয়ে প্রচুর ইন্ডাস্ট্রিয়াল সেক্টর কাজ করছে এখন, স্পেশালি কর্পোরেট সেক্টর। তো সেখান থেকেই আমার এই জার্নিটা শুরু, শেখা। এবং হ্যাঁ, এটা নিয়ে কাজ করছি, কিছুটা চলছে, এটা খুব রিসেন্ট টাইমে আমার শুরু বলতে পারিস। কিন্তু হ্যাঁ, এই আর কি। তো সেখান থেকেই শিখা এবং সেখান থেকেই এই টাইটেলটা অর্জন করা, কোর্সটা কমপ্লিট করে এবং সেখানেই আর কি। দ্যাটস দ্যাটস হোয়াট মাই জার্নি অ্যাবাউট ইমোশনাল ইন্টেলিজেন্স। খুব ভালো বললে। আমার মনে হয় আমার দর্শক বন্ধুরা এই বিষয়টার প্রতি আগ্রহ দেখাবে, এবং যারা সাইকোলজি নিয়ে পড়ছে বা নিজেদেরকে কাউন্সিলর হিসেবে দেখতে চায়, তারাও ভাবতে পারে যে এই দিকে এগোবে কিনা তারা। এরপর আমি যে স্পেশালি বিষয়টা স্কুলের ক্ষেত্রে, স্পেশালি স্কুল কাউন্সিলিং এর ক্ষেত্রে, কারণ স্কুল কাউন্সিলিং এ বাচ্চাদেরকে নিয়ে ডিল করি আমরা। এবং আমি আমার নিজের মেয়ের সাথে করি, কিন্তু মানে আমার নিজের মেয়ে আছে 3 বছর বয়স, মানে 3.5 বছর বয়স। এবং আমার মেয়ে যখন কোনো ট্যান্ট্রাম, এটা খুব অবভিয়াস একটা জিনিস, ঠিক আছে, কিন্তু তার আগে হোয়াট টাইপ অফ ইমোশনস শি ইজ গোয়িং থ্রু, এইটা যে রেকটিফাই করাটা, রেকগনাইজ করাটা, এটা কিন্তু এটা একটা শিক্ষার জায়গা। তো বা ধর অনেক সময় হয় না, আমি নিজেও বুঝতে পারছি না কি হচ্ছে, বাট আই এম নট ফিলিং ওয়েল, আই এম নট ফিলিং টু টক উইথ এনিওয়ান, আই এম নট ফিলিং টু ডু এনি ওয়ার্ক। বাট তার আগে বোঝাটা দরকার ট্রিগার কিসে হলো, আমার ইমোশনাল ট্রিগার কিসে হলো, বা আমার ইমোশন কি চলছে, বা আমার মেয়ে, মানে হাউ ওয়াজ ইউর ডে বেটা, তোমার দিনটা কি ভালো, আর ইউ স্যাড, আর ইউ হ্যাপি, আর ইউ এক্সাইটেড, লাইক ভেরিয়াস কাইন্ডস অফ কম্পোনেন্টস নিয়ে আলোচনা করা, আই থিঙ্ক বাচ্চাদেরকে নিয়ে আলোচনা করা। এবং এটাই আর কি, ইমোশনাল ইন্টেলিজেন্স খুব নতুন একটা জায়গা, কিন্তু এই নিজের ইমোশন রেকগনাইজ করা এবং টু ডিল উইথ আদার্স ইমোশন ভেরি ইম্পর্টেন্ট ইন এনি ফিল্ড। ইয়েস। আমরা অনেক সময় এই একটা কথা খুব শুনি, যারা আমরা মেন্টাল হেলথ প্রফেশনের মধ্যে রয়েছি, আমাদের খারাপ লাগতে পারে না, আমাদের কষ্ট হতে পারে না, বা অ্যাজ ইউ আর আ সাইকোলজিস্ট or as you are a mental health professional, so you don't have any no any sadness, you don't have any bad feeling. তো এই জিনিসটাকে তুমি কিভাবে দেখছো, বা এই জিনিসটা সম্বন্ধে তুমি কিভাবে অন্য মানুষজনদের অ্যাওয়্যার করতে চাও? ফার্স্ট অফ অল আমি বলবো, এভরি ইমোশন ইজ আ পার্ট অফ ইউ, এভরি ইমোশন, সেটা স্যাড হোক, সেটা অ্যাংরি হোক, সেটা রেজ, এক্সট্রিম রেজ হোক, মানে এটা না একটা, মানে আমাদের ইনফ্যাক্ট যখন শেখানো হয়েছে, এটা একটা পাতার শেডস এর মতো, মানে কালার শেডস যেমন হয় না, মানে লাইটার থেকে ডার্ক হচ্ছে, তুমি খুব মানে স্পেসিফিক জিনিস বলছি। একটা মানুষের, তার রাগের একটা স্পেকট্রাম আছে, মানে তার অ্যাংরির একটা স্পেকট্রাম আছে। তার অ্যাংরিটা কিন্তু হঠাৎ করে একদিন সকালবেলা উঠে আমি আমি অ্যাংরি, আমি 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 রেগে গেলাম, হ্যাঁ জিনিসটা তাই হয়, বাট তার আগে অনেক কিছু হয়। আমরা অ্যাকচুয়ালি অ্যালার্মিং স্টেটে গিয়ে তারপরে আমি তখন ভীষণ রেগে রয়েছি, বাট অ্যাকচুয়ালি তার আগে অনেক কিছু হয়, তার ওই ট্রিগারিং পয়েন্টটা জানাটা আমাদের খুব দরকার। যেমন ডিসঅ্যাপয়েন্টমেন্ট থেকে অ্যাঙ্গার, অ্যাঙ্গার থেকে অ্যাঙ্গার রেঞ্জ। So it's a spectrum. It's a range. It's like a scale. তো এই জায়গাটা ইজ ভেরি ইম্পর্টেন্ট টু আন্ডারস্ট্যান্ড। এবং আমি বলবো যে মেন্টাল হেলথ প্রফেশনাল হোক, একজন সাইকোলজিস্ট হোক, একজন টিচার হোক, একজন শিক্ষিকা হোক, একজন হোম মেকার হোক, বা একজন মুদিখানা লোক চালাক, মানে যার মুদিখানা চালাক, প্রত্যেকটা মানুষের ইমোশন হওয়াটা তো কিছু অস্বাভাবিক কিছু নয়। প্রত্যেক মানুষেরই ইমোশন আছে এবং আমাদেরকে সেটা, আমি যেটা মনে করি, মানুষ হিসাবে এমব্রেস করা দরকার, অ্যাকসেপ্ট করা দরকার। It's okay to feel sad. It's bad to feel
sad. It's not bad to feel irritated. It's okay. It's fine. We are human being at the end of the day. And আমি মনে করি প্রত্যেকটা ইমোশনেরই থাকা দরকার। একদম একদম। যেহেতু তুমি সোশ্যাল ওয়ার্কার, তুমি অনেক জায়গায় কাজ করেছো, তুমি সংলাপে কাজ করেছো এবং তুমি যে মানে কমিউনিটিতে কাজ করেছো, আমাদের একটা ছুটমার্গ রয়েছে। তো আমি চাইবো তুমি সেই জায়গাটা নিয়ে কিছু বলো, বা কিভাবে তুমি সেই জায়গার মানুষদের মনে আলোর বিকাশ ঘটিয়েছো। জানি না তাদের মনে আলোর বিকাশ ঘটিয়েছি কিনা, বাট আমি আমার মনে আলোর বিকাশ ঘটিয়েছি, জানিস তো। কেন বলছি, কারণ আমি যদি একটু পিছিয়ে যাই, আমি জানি না সেটা কতটা পারমিসিবল হবে, এখানে টাইম লিমিটের কনটেক্সটে বলছি। আহ আমি আমি এই রিয়া দাস চক্রবর্তীকে নিজেকে নতুন ভাবে রেকগনাইজ করেছি, এবং নিজের যে এই মুহূর্তে যতটুকু হতে পেরেছি, কিছু এখন অনেক কিছু করার বাকি, অনেক পড়াশোনা করার বাকি আমার মনে হয়। মানে পড়াশোনার শিক্ষা তো শেষ নেই জীবনে, মানুষকে শিখে যেতে হবে। আমি কখনোই বলবো না আমি অনেক কিছু করে ফেলেছি জীবনে, না না না, অনেক কিছু করা বাকি। কিন্তু আমি একটা জিনিস শিখেছি সৃজা, যে আমি ছোটবেলায় আমি যেরকম ছিলাম, আমি যদি একটু আমার ছোটবেলাটা ফিরে যাই, প্রত্যেকটা মানুষেরই কিছু না কিছু চ্যালেঞ্জেস থাকে। আমি ছোটবেলায় একজন খুব অন্যরকম একজন ব্যক্তিত্বের মানুষ ছিলাম, মানে সেটাও খুব সুন্দর, কিন্তু খুব ভীতু মেন্টালিটি মানুষ ছিলাম, মানে ভীষণ ভীতে, মানে সবকিছুতে খুব ইনহিবিটেড ছিলাম, মানে ভীষণ সবকিছুতে ইন্টিমিডিটেড ছিলাম, যে whether I should do this or not, সবকিছুতে স্কেপটিক্যাল থট, সবকিছুতে অ্যাপ্রিহেনশন, সবকিছুতে একটা করব না, এটা থেকে যদি এটা হয়, মানে অলওয়েজ। তারপরে ভীষণ হাইপার ভিজিলেন্সেও ভুগতাম, যে এখান থেকে এই হবে, তাহলে এই হবে, তাহলে কি হবে, এইসব জায়গাগুলো না আমাকে নিজেকে গ্রাস করতো। তো আমি যেটা আগেই বললাম, যে নিজে যদি ঠিক করে স্টেবল না হই এই বিষয়ে কাজ করে, আমার মনে হয় না কোনো মানুষই, মানে যারাই আমরা এখানে আছি ফিল্ডে কাজ করি, নিজেকে আগে ঠিক করতে হয়, নিজেকে আগে রেকগনাইজ করে নিজের ইমোশনস নিয়ে কাজ করতে হয়। তো আমি আমার হাই স্কুল ডেজ এর কথা বলছি। আমার এই যে জানি না দর্শকরা দেখতে পাচ্ছে কিনা, এই যে আঙুলগুলো দেখছে, এই প্রত্যেকটা আঙুলে আমার আংটি ছিল, এবং ধারণ করা আংটি। উইথ ডিউ রেসপেক্ট টু দ্যাট প্রফেশন, মানে অ্যাস্ট্রোলজিকে আমি কখনোই অসম্মান করবো অনেকদিন না। অব্দি ছিল, মানে আমি তো যতদূর তুই মনে করছি দেখছিস 2019-20 সাল অব্দি ছিল। একদম টিআইএসএস এ যখন কাজ করতাম ছিল। তো আমি নিজেকে কিন্তু একদম অন্যভাবে, এখন কিন্তু আমি একদম অন্য রকমের মানুষ। আমি বলতে পারিস আমি ভগবান বিশ্বাস করি, কিন্তু আমি বিশ্বাস করি কর্মকে বেশি। কর্মকে আমি বরাবরই, আমি ভীষণ অনেক ছোটবেলা থেকে আমি কর্ম করি, মানে আমি 2009 সাল থেকে কর্ম করি, যখন আমি নিজে ক্লাস 12 পাস করছি তখন থেকে কাজ করি। কিন্তু বিষয়টা যেটা হচ্ছে যে আই ওয়াজ, মানে আমার এখানে মানে আমার জায়গায় যেটা আমি নিজেকে চিনেছি, যে ছোটবেলা থেকে although I have gotten a brilliant parents, আমার অভিভাবকরা মানে সবসময় আমাকে সাপোর্ট করেছে সব জায়গায়, বাট যা হয় নতুন একটা বিষয়, এই যে সাইকোলজি নিয়ে যখন ভেবেছিলাম এগোবো, কিছু মানুষরা ডাউট করেছিল যে আদপে কিছু হবে কিনা। ঠিক আছে, ছোটবেলা থেকে নাচ গান করতাম, অনেকেই ভেবেছিল হয়তো ড্যান্সার হব বা থিয়েটার আর্টিস্ট হব, থিয়েটারও করেছি আমি। আমি দেশে বিদেশে বিভিন্ন জায়গায় শোজ করেছি। তো আমিও ভেবেছিলাম অ্যাকচুয়ালি আমি হয়তো সেই প্রফেশনেই যাব, কিন্তু কোথা থেকে একাডেমিশিয়ান হয়ে গেলাম। সেই জায়গাটা খুব ইন্টারেস্টিং জায়গা। কিন্তু এখন না পাগল হয়ে গেছি এই বিষয়ে, মানে আই কান্ট থিঙ্ক অফ উইদাউট মাই চক এন্ড টং, আই কান্ট থিঙ্ক অফ without the word psychology, মানে that has become my another baby like moon. So so when I was doubted by everyone, my mom has supported me a lot. অনেকে বলেছিল রিয়া, although আমি obedient স্টুডেন্ট, পড়াশোনায় যে খুব খারাপ কোনোদিনও ছিলাম সেটা না, কিন্তু অ্যাভারেজ ছিলাম। বাট আমি যখন হাই স্কুল থেকে যখন গ্র্যাড যে সাইকোলজি নিয়ে এগোই, আমার বাবা একটু হালকা ডাউট ছিল, যে কি ন্যাচারালি ওনার জায়গা থেকে উনি ঠিক, কারণ জানেন আমি এই প্রথম ফ্যামিলিতে প্রথম ফিতেটা কেটেছি এই বিষয়ে। তো কেউ জানে না, কেউ ব্যাংকার, কেউ অন্টারপ্রেনার, মানে আমার বাবা অন্টারপ্রেনার, তার আগে আমার বাবা সায়েন্স নিয়ে পড়াশোনা করেছে, আমার দিদি জিওগ্রাফি, মানে একাডেমিশিয়ান, কেউ ব্যাংকার, কেউ প্রফেসর, মানে কিন্তু nobody has gotten into such a offbeat field.
তারপরে যখন আমি আরো আরো ওপরে যাচ্ছি, যখন সোশ্যাল ওয়ার্ক নিয়ে পড়বো বলে বাড়িতে জানালাম, সেটাও একটা ভীষণ স্কেপটিক্যাল জায়গা। যদিও আবার বলছি, আমার কেউ কিন্তু আমাকে না করেনি, না করবে না এইসব নয়, কিন্তু একটা স্কেপ, তারা তাদের অভিভাবকের কনটেক্সটে আমি বলছি তারা ঠিক। ন্যাচারালি আমার মেয়ে যদি একটা অফবিট ফিল্ড হয়, একটু তো আমাকে এক্সপ্লোর করতে হবে যে কোন দিকে যাচ্ছে। বাট ওই যে স্বপ্নটা, আমি না খুব, বিশ্বাস কর, আমার পেছনে হয়তো লোক ছিল সাপোর্ট দেওয়ার, ভালোবাসার, কিন্তু টেকনিক্যাল জায়গা থেকে আমি কিন্তু একেবারে বলতে গেলে কিছু শিক্ষক শিক্ষিকারা তো বটেই, অবশ্যই আছে যারা আমাকে ইন্সপায়ার করে গেছে, করে যাচ্ছে এখন অব্দি। চিরকৃতজ্ঞ তাদের কাছে আমি। আমার কিছু শিক্ষকরা, কিছু ফ্রেন্ডসরা, কিছু বন্ধু বান্ধবরা, কিছু কলিগসরা সারা জীবন আমাকে সাপোর্ট করেছে, করে যায়, এখনো করে যাচ্ছে। কিন্তু কিছু জন আবার আছে তারা কিন্তু আমাকে অনেক নেগেটিভ ভাবে সাপোর্ট করেছে। ও, তুমি তুমি হ্যাঁ ঠিক আছে, ওর তো একটা প্রফেশন রেডি আছে, ডান্সার হবে। তাহাদের কথা বলে বলছি কথাটা। তো সেখান থেকে আমার এই ভয়টা জন্ম। আমি বোধহয় সত্যিই তাই, একাডেমিক জায়গা থেকে আমার দ্বারা কিছু হবে না। এটা আমি আমার ছাত্রছাত্রীদেরও বলি, and I should, this message to go, should must goes to every young talent children, যে যদি নিজের প্রতি জেদ থাকে, কমিটমেন্ট থাকে। আমি যখন ফার্স্ট জানলাম যে না সত্যি প্রফেশনে কি আদপে কিছু হতে পারে, আমার কিন্তু এক্সপ্লোরেশন স্টার্ট হলো। বিলিভ মি, ফ্রম দ্যাট ডে আমি কিন্তু না ঘুমিয়ে স্লিপলেস নাইট করে বিভিন্ন রকম ভাবে এক্সপ্লোর করে, পড়াশোনা করে 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 যাচ্ছি, রাদের পড়াশোনা করে আমি এগোচ্ছি। এবং এইবারে আসছি যখন আমি সোশ্যাল ওয়ার্কে ঢুকলাম, আগেন সেই বিরাট একটা কোয়েশ্চেন মার্ক নিয়ে, কি নিয়ে। সেখানেও আমার কিছু শিক্ষক শিক্ষিকারা, মানে যেমন স্পেশালি আমি নাম আমার নিতেই হয় ডক্টর তিন্নি দত্ত, মিস্টার দেবশঙ্কর মুখার্জি, ওনারা আমার লাইফে একটা বিরাট বড় স্টেপিং স্টোন। এবং ডক্টর অতনু কুমার ডোগরা, বিরাট বড় একজন সাইকোলজিস্ট, উনি রাজাবাজার সায়েন্স কলেজে এখন আছেন। তো এবং আরো অনেক মানুষরা, তারা আমার কাছে, ডক্টর রেশমা আঞ্জুম, এনারা আমার কাছে অনেক মানে হ্যাজ অ্যাক্টেড অ্যাজ আ ইন্সপায়ারিং ওয়ান। অ্যান্ড অফকোর্স প্রফেসর জয়দেব মজুমদার, উনি ছাড়া বোধহয় আমি এই প্রফেশনটা এক্সপ্লোরই করতে পারতাম না। তো যখন আমি অ্যাকচুয়ালি এই ক্যাম্পাসিং এই আমি এই চাকরিটা পাই সংলাপে, ইট ওয়াজ এন এনজিও। আগেন আমি বলছি এখানে, এবার এনজিও মানে সাধারণ মানুষরা এনজিও মনে করে যে ফ্রি সার্ভিস, আমি খুব সাধারণ ভাবে বলছি, মানে ভলেন্টিয়ার আর কি। তারা বুঝতেই পারে না যে ওটা একটা জায়গা, একটা সেক্টর, একটা হায়ারার্কিক্যাল অর্গানাইজেশন, যার একটা বেসিক অর্গানোগ্রাম থাকে, যার একটা বেসিক, প্রত্যেকটা প্রপার সেগমেন্ট স্ট্রাকচার, এভরিথিং ইজ স্ট্রাকচার্ড। তো যখন আমি প্রথম ঢুকলাম, আমার সেই থেকে, মানে আমি তখনও কিন্তু খুব স্কেপটিক্যাল অ্যাজ আ মানুষ, ভীষণ ইনহিবিটেড। পারবো তো, করবো, ওই বললাম না, সেই থেকে আমার পড়ানো স্টার্ট আর কি, মানে কিছু না পড়াবো তো, এই জন্যই পড়ানোটা, আমার পড়ানো জার্নিটা ওইভাবে স্টার্ট আর কি, কিছু না পারি পড়াবো। তো যাই হোক, তো তারপরে এইভাবে শুরু সংলাপের জীবন 2014 সালে। তো 2014-এ যখন আমি ঝুঁকি সংলাপে, আগেন বলবো ওখানে কিছু ভালো ভালো মেন্টর পেয়েছিলাম। সৌভিক দা, সৌভিক বাসু, তারপরে তপতি দি, যার থেকে অ্যাকচুয়ালি আমি ফিল্ড ওয়ার্ক কাকে বলে শিখেছি, হাতে কলমে কাজটা। আহ যেখানে আমি বলবো বিভিন্ন, আমরা স্পেশালি এটা 4টে আরে কাজ হতো, দ্যাট ইজ স্টার্টিং ফ্রম রেস্কিউ টু রিইন্টিগ্রেশন, মানে রেস্কিউ, রিহ্যাবিলিটেশন, রেস্টোরেশন, রিইন্টিগ্রেশন, এই জায়গাগুলোতে কাজটা হয় সংলাপ। তো সেখানে যখন আমি কাজটা করি, বিভিন্ন আমরা রেস্কিউ অপারেশন করতাম, আমি বিভিন্ন, আমি টিমের সাথে যেতাম। এবং খুব ইন্টারেস্টিং একটা ঘটনা, আমার জীবনে প্রথম রেস্কিউ, দ্যাট ওয়াজ ইন সোনারগাছি এরিয়াতে, রেড লাইট এরিয়াতে। আর বিলিভ মি অর নট, সংলাপ মানে দুটো এনজিও মিলে করেছিল এবং লালবাজার আইটি পুলিশ ছিল। এবং আমি সংলাপ থেকে আমার সাথে যাওয়ার কথা তপতি দি, বিকজ আমি ন্যাচারালি, আমি তখন সবে ঢুকেছি, ট্রেনিও বলতে পারি, 6 মাসও হয়নি, ট্রেন ইয়ার, প্রবেশন পিরিয়ড চলছে। তপতি দি হঠাৎ আমাকে ফোন করলো, আমি তখন অলরেডি আইজেএম এর সঙ্গে রেস্কিউটা হয়েছিল, ইন্টারন্যাশনাল জাস্টিস মিশন। তো আইজিএম এর থেকে 4-5 জন ছিলেন, স্পেশালি লিড করেছিল ওরা, সাপোর্টিং এনজিও হিসেবে সংলাপ ছিল। তো আমাদের একটা পয়েন্ট ছিল, যে পয়েন্টে গিয়ে অ্যাকচুয়ালি প্ল্যানটা ডিসকাস হয়, তার আগে ফোন টোন সব সুইচ অফ করে দিতে হয়, বিকজ ইটস আ সিক্রেট মিশন না। তো তখন আমাকে হঠাৎ তপতিদি মেসেজ করে বা ফোন করেছিল, আমার মনে আছে, যে রিয়া আমি না যেতে পারছি না, আমার খুব জ্বর।
আমি ভাবছি আমি কি করব, আই ওয়াজ অল অ্যালোন ফ্রম সংলাপ। সংলাপ মানে টিম ছিল, বাট সংলাপ থেকে আমি একা কিন্তু। তো আমি তখন মাত্র কত হবে, 22-23 বছর বয়স আর কি। তো এরকম আর কি। তো খুব সুন্দরভাবে ইন্টারেস্টিং একটা জায়গা, এবং সেইখান থেকে বলে না, তুমি সাঁতার জলে ডুবে যতক্ষণ না চ্যালেঞ্জেস তুমি নিজে ফেস করবে তুমি পাবে না। এটা 1 নম্বর যে ফার্স্ট আমাকে শেখালো। বাবা, আমি এত ভয় পাই! আর এখানে আমি এত একটা এমন একটা এরিয়াতে ঢুকলাম, এমন জায়গায় ঢুকলাম, সেখানে কিন্তু আমি অনেক ভালো আছি। যখন আমি কেস হিস্ট্রি নিতাম, বিভিন্ন মানে বিভিন্ন সেটা চাইল্ড সেক্সুয়াল অ্যাবিউজের কেস বলো, বা বিভিন্ন পক্সো অ্যাক্টের কেস বলো, বা বিভিন্ন মানে নির্যাতিতা মানে সেক্সুয়াল অ্যাবিউজড বাই হার ওন বায়োলজিক্যাল প্যারেন্ট, যখন তাদের সঙ্গে আমি কথোপকথনে যেতাম, আমার গুজবাম্পস উঠছে, বিশ্বাস করি যে আমি আমি যখন কথা বলতাম তাদের সাথে, আমার মনে হতো আই এম ব্লেসড, আই হ্যাভ মাই শেল্টার, আই হ্যাভ মাই প্লেস। মানে আমার বাড়িতে কত মানুষ আছে যারা সারা জীবন আমার শুভাকাঙ্ক্ষী, মানে আমার ভালো চেষ্টা করেছে করার। তো why should I wear this thing? Because these things are making me weak, I feel. আমি আবার বলছি, যারা অ্যাস্ট্রোলজিকে বিশ্বাস করে আমি তাকে কিন্তু অসম্মান করছি না, উইথ ডিউ রেসপেক্ট, কিন্তু আমি মনে করছি সেটা আমাকে দুর্বল করেছিল অ্যাটলিস্ট। তো সেই জায়গা থেকে ওই একটা একটা করে ওরকম ভাবে করা, এটা একটা জার্নির কথা বললাম। তারপরে বিশ্বাস কর, আমরা এই রিপ্যাট্রিয়েশন রেস্টোরেশন তো খাতায় কলমে তুইও পড়েছিস, আমরা সব সোশ্যাল ওয়ার্ক কন্টেক্সটে পড়াশোনা করেছি। আমি না এটা নিজে হাতে ঘেটে শিখেছি। কিরকম বলছি, আগেন সেম কেস, বাংলাদেশ বেনাপোল বর্ডারে রিপ্যাট্রিয়েট হবে মেয়েটি। রিপ্যাট্রিয়েশন মানে যদি দর্শকরা, আমি আশা করি অনেকেই জানে, রিপ্যাট্রিয়েশন বলতে গেলে যখন ইন্টারস্টেট হয় রেস্টোরেশন, মানে এক জায়গা থেকে আরেক জায়গায় আমি কাউকে যখন তার বাড়িতে পাঠিয়ে দিচ্ছি হোম টাউনে, সেটা রেস্টোরেশন। কিন্তু আমি যখন ইন্টার কান্ট্রি রেস্টোরেশন করছি, মানে দ্যাট ইজ ফ্রম ইন্ডিয়া টু বাংলাদেশ, বিকজ তখন সেটা রিপ্যাট্রিয়েশন আর কি। তো সেই ক্ষেত্রে যখন আমি মনে আছে বেনাপোল বর্ডারে আমরা সবাই বসে আছি, আগেন আই গট আ কল আগেন ফ্রম তপতি। বললাম না, তপতি দি আমার জীবনে অনেক কিছু আমাকে শিখিয়েছে, একা একা করে করে শিখিয়েছে। আমাকে বলছে আমি না আসছি, তুমি তুমি থাকো, তোমার কোনো অসুবিধা নেই, আমি চলে আসবো। আমি গিয়ে, আর একটা কি হয়, দুটো এনজিও থেকে সাইন করাতে হয়, তো আবার সেখান থেকে হুম। বিবিজি বিএসএফ এর লোক থাকে, আশা করি জানিস সেটা। তো সেই জায়গাতে আমি তো আবার সেম ঘটনা, নিজেই করালাম রিপ্যাট্রিয়েটটা ফ্রম সংলাপ। যখন মেয়েটি ওই বর্ডারে চলে যাচ্ছে, তখন তপতি দিয়ে এলো, আমার সিনিয়র সোশ্যাল ওয়ার্কার এলেন। তো আমি সংলাপে, আমার কাছে সংলাপ, আমরা অন জব ট্রেনিং বলি না, আমার কাছে সংলাপ ইজ অন জব ট্রেনিং। সো যেটা আমার huge কাছে respect সিন। for that organization. Yeah, exactly. Huge respect for that organization and the team যারা কাজ করে ওখানে, অসামান্য অসামান্য ব্যক্তিত্বের সবাই মানুষ আর কি। এইভাবে আর কি, আরো অনেক কিছু, অনেক কথার তো শেষ নেই, বাট ভেরি ইন্টারেস্টিং। এবং এরকমও হয়েছে রাত্রি 2টো-2:30 বাড়ি ফিরেছি, বাড়ির লোকেদের বলে দিচ্ছি প্লিজ ডোন্ট কন্ট্যাক্ট মি, বিকজ আমার ফোনটা কিন্তু অফ থাকবে এখন। এরকমও হয়েছে। আবার আবার অনেক সময় সিডব্লিউসি কেসের ক্ষেত্রে, বা জেজিবি গেছি যখন কিছু মেয়েদেরকে নিয়ে হিয়ারিং এর সময় আর কি, অনেক আমার আত্মীয়রা ফোন করে আমার, বিকজ আমার বাবা অনেকদেরকেই বলতো না যে মেয়ে কিসে কাজ করে, বলতো না মানে অফকোর্স বলবে না কেন, কিন্তু অনেকে যেহেতু বুঝতে পারে না, জাস্ট বলতে এনজিও তে কাজ করে, মানে এত ডিটেইলিংটা তো অনেকে বোঝে না। তো বলছে কোন মেয়েকে দেখলাম পুলিশের গাড়িতে, তখন ও না না কাজে আছে। তো এইটা যখন সত্যি বলছি, আমার বাবা এখন খুব প্রাউড ফিল করে এই জায়গা থেকে, না অ্যাটলিস্ট দেখ বাবু, আমি একটা জিনিস মনে করি, আবার বলছি, এমন কিছু কাজ করে ফেলিনি, কিন্তু যতটুকু করেছি না, সোসাইটিতে একটু হলেও আমার মনে হয় এটা আমাদের আরো এগোতে হবে, এটাই কন্ট্রিবিউশন, আর কিছু না। আমি একা নই, অ্যান্ড এটা পুরোপুরি আমার যারা গাইড করেছে আমাকে, তাদের ক্রেডিট, নট মাইন। এইভাবে আর কি সংলাপের জার্নি। তুমি যেভাবে সোশ্যাল ওয়ার্কের জার্নিটা বলছিলে, ভীষণভাবে আমার জীবনের সাথে মিলে যাচ্ছিল, এবং রিলেটেবল। আমিও ওই ফেজে ঢুকে গেছিলাম। কারণ আমাকেও এরকম শুনতে হয়েছিল সোশ্যাল ওয়ার্ক করাটা আবার কি, মানে ব্যাপারটা খায় না মাথায় দেয়, এরকম একটা বিষয় ছিল। সে জায়গা থেকে মানে জয়দেব মানে মজুমদারের এইখানে নাম আমি যদি একটা না কথা নিই, বলতে, একদম জেমস স্যারের আমি একটা কথা তাহলে বলতে তো চাই, মানে মানে আমরা মনে করি, উনি দেখুন ছাড়া বোধহয় আমি তুমি আমাদের মতো অনেক মানুষ যারা সোশ্যাল ওয়ার্ক
নিয়ে পড়েছে, সোশ্যাল ওয়ার্কার, হুম, আমাদের কাছে তিনি কিন্তু ভগবানের মতো, অন্তত আমি এটা বিশ্বাস করি। ভগবানের মতো। একদম তাই। এবং এরপরে আমি তো মানে আমি সংলাপ থেকে যখন ফোর্টিজে, আমি কিছুদিন ফোর্টিজে কাজ করেছি অ্যাজ আ ট্রান্সপ্লান্ট কোঅর্ডিনেটর অ্যান্ড কাউন্সিলর। খুবই স্বল্প, মানে সময়টা খুবই অল্প ছিল, কিন্তু তারপরে যখন পিসের এই অফারটা পেলাম ফ্রম, মানে আমাদের ইন্টারভিউ দিতে হয়েছিল, বা তার আগে জেএম স্যার আমাদেরকে ইয়ে করেছিল। বিশ্বাস করে, এই যে জয়প্রকাশ ইনস্টিটিউট অফ সোশ্যাল চেঞ্জে ঢুকলাম, তখন অ্যাকচুয়াল হোয়াট ইজ দি অ্যাপ্রোচ বেসড ওয়ার্ক, রাইট বেসড অ্যাপ্রোচে যে কাজটা হয়, মানে আমরা সোশ্যাল ওয়ার্ক মানে সাধারণ ব্যক্তির কাছে মনে হয় কম্বল বিতরণী বা যার যেটা নিড সেটা পূরণ করে দেওয়া, বা মানে এখন আমি অনেকদেরকেই দেখি যে, আবার বলছি উইথ ডিউ রেসপেক্ট, প্লিজ ডোন্ট গেট মি আদারওয়াইজ, আমি পুজো পুজো সবারকে জামা কাপড় দান করলাম, একটা ছবি তুলে পোস্ট করলাম সোশ্যাল মিডিয়াতে। I'm sorry to say it's not a social work thing. Sorry. Do something for them so that they don't, stay on road, or they must, because এই বেগিং বা বিশ্বাস কর, আমি জবের থেকে এই বিষয়ে কাজ করা, আমি স্ট্রিট চিলড্রেন নিয়ে কাজ করেছি, আমি সাবস্টেন্স অ্যাবিউজে কাজ করেছি, চাইল্ড সেক্সুয়াল অ্যাবিউজে কাজ করেছি, কাজ করতে গিয়ে দেখেছি বেগিং, ইয়েস, ইট ইট ইজ নট, ইট মাস্ট বি, মানে ইলিগাল তো বটেই, কিন্তু তা হলো এটা কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রেই জিনিসটা মানে মানুষের এই ইমোশন নিয়ে যে খেলাটা, স্পেশালি আমাদের কলকাতায় বল বা আমাদের ইন্ডিয়াতে বেশিরভাগ, কারণ আমি বলবো বিদেশেও যে বেগিংটা হয়, সেই বেগিং এর মধ্যে কিন্তু ক্রিয়েটিভিটি আছে। দে সিং, they sing and they are getting the money out of their effort, but what the beggars here, মানে আমি আবার বলছি, অনেক জেনুইন বেগার থাকে, হুম। কিন্তু সেখানেও একটা ব্যাপার, বিকজ মানে এই জায়গাটা আমি তবে থেকে আর কি, আমি তো কোনো, আমি জেনারেলি আসলে মিতালিকে আমি আমরা তো পয়সার ধরো জায়গায় আমি খাবার দেবো, বাট আমি পয়সা দেবো না। অ্যাবসলিউটলি ওটাই বলতে চাইছি, যখন আমরা তো তোমার ধরো কেস ওয়ার্ক, গ্রুপ ওয়ার্ক যখন শিখেছি বা হ্যাঁ, কমিউনিটি হ্যাঁ, কাউন্সিলিং এর জায়গায় শিখেছি, আমাদের অনেক কিছু হ্যাঁ, ডিপে গিয়ে জানতে হয়েছে, বুঝতে হয়েছে। তো এই হ্যাঁ, জন্য আমাদের এই জায়গাগুলো বুঝতে অনেক সুবিধা হয় হয়তো অন্যান্যদের এক্স্যাক্টলি। থেকে। অবশ্যই ইমোশনের জায়গাটা থাকে, আমাদেরও কিন্তু ইমোশন কাজ করে, আমি সবার উদ্দেশ্যে বলছি, আমরা কিন্তু এগুলোর বিরুদ্ধে বলছি না, আমরা যেটা বলতে চাইছি, আমরা তো সেন্সিটাইজ করতে চাইছি মানুষকে, এবং ডেভেলপমেন্টের জায়গাটায় যাচ্ছি, আমরা কিছু হাতে তুলে দিয়ে সাময়িক খুশি দেওয়ার জায়গায় খুশি দিতে চাইছি না, আমরা কিন্তু মুখে যাতে হাসিটা থাকে এবং সুন্দরভাবে জীবনটা কাটাতে পারে, আমাদের উদ্দেশ্য সেটাই। সেই জায়গা থেকে আমাদেরকে বুঝতে হবে কোনটা দিলে তার ভালো হয়, কারণ ধরুন আপনি হয়তো একটা 5 টাকা দিলেন, সে হয়তো 5 টাকা দিয়ে একটা বিস্কিট না কিনে একটা ফেভিকলও কিনতে পারে, এবং ফেভিকল কেনার পর যেটা হতে পারে সেটা কিন্তু ভয়ঙ্কর, সেটা আমরা কাজ করতে গিয়ে জানি, দেখেছি। তো সেই জন্য এক্স্যাক্টলি, বোধহয় আমরা পাঁচ একদম। টাকা বিস্কিট কিনে নিতে বেশি পছন্দ করব। একদম, মানে আমি যখন নিজে, আমি সাবস্টেন্স অ্যাবিউজ নিয়েও ট্রেনিং নিয়েছি, মানে সেখানেও আমার ন্যাশনাল ইনস্টিটিউট অফ সোশ্যাল ডিফেন্স থেকে নেওয়া। তো সেখানে আমি মানে ইনফ্যাক্ট কাজ করতে গিয়ে ডন বস্কো আসালামের ওখানে, মানে স্ট্রিট চিলড্রেনদের নিয়ে আমরা যখন কাজ করতাম, জয়প্রকাশ ইনস্টিটিউটের রিসার্চ ওয়ার্ক ছিল, মানে হতো, আই থিঙ্ক সিও মেবি ইউ ওয়ার এ পার্ট অফ দ্যাট, আই থিঙ্ক একবার কোনো কাজ ইয়েস। করেছিল তো। ওইখানে আমাদেরকে, আমরা দেখতাম বাচ্চারা কিন্তু ডেনড্রাইট নিয়ে, মানে আই মিন টু সে যে 2 পয়সা 4 পয়সা বা হোয়াট এভার 5 টাকা, এগুলো দিয়ে কিন্তু তারা কিন্তু নেশা করে, মানে দে গেট ইনটু, মানে দে ডু ড্রাগস আর কি। তো সেই জায়গাটা আমার মনে হয় ভাববার বিষয়। হ্যাঁ, কেন করে সেটা একটা ব্যাপার, যাতে খিদে না পায় এটা একটা ব্যাপার, মানে আমি টেকনিক্যাল জায়গায় যাব না, কিন্তু হ্যাঁ, আমার আমার মনে হয় দর্শকদের কাছে এটুকুই বলা আমার বিষয় যে অ্যাপ্রোচ বেসড, রাইট বেসড অ্যাপ্রোচে কাজ করা দরকার, রাইট বেসড, নট নিড বেসড, মানে অ্যাবসলিউটলি। অধিকার জায়গাতে আমার মনে হয় বেশি প্রয়োজন, রাদার দ্যান ওভার নিড। তখনই নিডটা রেকটিফাইড হবে যখন, বিকজ একটা বাচ্চার খিদের প্রয়োজন, মানে খাবারের প্রয়োজন, কিন্তু আরেকটা বাচ্চার হয়তো পড়াশোনার প্রয়োজন। তো এভরি ইন্ডিভিজুয়াল এটা তো মানে ভ্যারি করবে, এই জায়গাটা আমার মনে হয় দেখাটা দরকার। একদম, মানে আমিও যখন ইন্টার্নশিপ করেছি রিহাব সেন্টারে মুক্তিতে, মানে এরকম হুম, অনেক কিছু দেখেছি, মানে আমি যেহেতু অ্যাডোলেসেন্সদের নিয়েও কাজ করেছি, চিলড্রেনদের নিয়েও কাজ করেছি, এবং হুম, অ্যাডাল্টদের, মানে 3টে ক্যাটাগরিকেই হুম, আমি নিয়ে কাজ করেছি সেই সময়। তো এত কিছুর মধ্যে দিয়ে গেছি, মানে এত কিছু জানতে পেরেছি যে ফ্যাক্টরস কি কি কাজ করতে পারে, হুম, সেগুলো হয়তো আমরা হুম, হয়তো কখনো ভাববোই না, কিন্তু কত কিছু থাকে
এই জিনিসগুলোর পেছনে, যেগুলো আমরা হয়তো বুঝতে পারি না। তো এই ছোট্ট ছোট্ট জায়গাগুলো না আমাদের প্রত্যেকের নজর দেওয়া উচিত, কারণ এই জায়গাগুলো থেকেই কিন্তু আমরা একে অপরের দিকে হাত বাড়িয়ে দিতে পারবো। আর যদি আমরা এইভাবে ভাবার চেষ্টা করি, তাহলে আমাদের সমাজটা সত্যি খুব সুন্দর হবে। এরপর আমি যে বিষয়টা জানতে চাইবো, আহ মা হিসেবে রিয়া দাস চক্রবর্তী নিজেকে কত দেবে? কারণ এই প্রশ্ন করার পেছনে একটা আমার কারণ আছে, সেটা আমি বলছি। টু আর্লি টু সে নাও অনেস্টলি বলতে গেলে, বিকজ আমি মা হিসাবে এই সময় 3 বছর 10 মাস মা, মানে আমার মেয়ে 3 বছর 10 মাস, রিয়া দাস চক্রবর্তী মা 3 বছর 10 মাস, তো আমি 3.10 দেব। আচ্ছা, আমার প্রশ্নটা একটা কারণে করা আমার মনে আছে, একদম মানে বেশ কিছুদিন আমার রিয়াদির সাথে যোগাযোগ ছিল না, আমার সেটা খুব ভালো করে মনে আছে। তখন হ্যাঁ, রিয়াদি তখন মেয়ে হয়ে গেছে, কিন্তু আমি রিয়াদির কোনো রিজন না, আমার মনে হয় সামহাও হয়তো দুজনে কাজের জায়গা থেকে ব্যস্ত হয়ে গেছিলাম বলে, এবং আর কোনো কিছু না। কিন্তু হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস আমরা দেখতাম দুজনেই। আমার প্রথম মনে আছে তখন বোধহয় পুচকেটার বয়স 1.5 বছর হবে কি আর একটু বেশি। হঠাৎ করে আমি দেখলাম একটা ভিডিও, গুড টাচ ব্যাড টাচ শেখাচ্ছে। আমি অবাক হয়ে গেলাম যে একটা একটুখানি ছোট্ট বাচ্চাকে কি সুন্দর করে শেখাচ্ছে, এবং সে কতটা সুন্দর করে সেটাকে রেসিপ্রোকেট করছে। এবং এখন কিন্তু যদি আপনারা একটুখানি চক এন্ড টক উইথ আরডিসি দেখেন, দেখবেন প্রচুর রিলস আছে যেখানে বাচ্চাদের বিভিন্ন বিষয় নিয়ে রিয়া দাস চক্রবর্তী কিন্তু রিলস করছে, এবং সেগুলো ফ্যাক্টস আপনাদের সামনে তুলে ধরছে। এবং সেখানে পুচকে ছোট্ট আমাদের বাচ্চা, আমার কি বলবো, বঞ্জি, সে কিন্তু খাচ্ছে, মাকে সঙ্গ দিচ্ছে, এবং সে কিন্তু খুব সুন্দরভাবে, আমার মনে হয় মানে one of the best parentings I have ever seen, মানে I must say এত সুন্দর লাগে, তুমি বিশ্বাস করো আমি একটু বাড়িয়ে বলছি না, আমার এত ভালো লাগে, ভীষণ ভালো লাগে, এত টাচ করে যায়। আমি তখন থেকে প্রত্যেকটা জিনিস ফলো করতাম, যে কি সুন্দর করে, কি ইনোভেটিভ ওয়েতে তুমি ভাবো, যেগুলো হয়তো আমরা ভাবি না। আমি একটু চেষ্টা করি খুব চলতি যে বিষয়গুলো আছে সেখান থেকে একটু দূরে থেকে আমি একটু গভীরে ভাবতে। একদম, আমি চেষ্টা করি, কিন্তু আমি তোমাকেও দেখি তুমি আরো ইনোভেটিভ ওয়েতে জিনিসগুলো নিয়ে ভাবো, আমার এত ভালো লাগে। এই চক এন্ড টকের মানে কি বলবো, উত্থান কিভাবে শুরু হলো, বা চক এন্ড টক যে আইডিয়াটা সেটা কিভাবে শুরু হলো? হ্যাঁ, নিশ্চয়ই বলবো। তার আগে আমি একটা কথা বলতে চাই, এটা আবার আমি জেমস স্যারের কথা তুলে ওনাকেই কোট করে আমি বলছি। এটা আমার প্রফেসর জয়দেব মজুমদার জেমস স্যারের থেকে শেখা। আর আমি বিভিন্ন সেমিনার বল বা ওয়েবিনার তো এখন হয়, কিন্তু আমি যখন বলছি শিলিগুড়ি, আমার মনে আছে আমি কাজ করেছি 2011, 12, 14, 15 সালে, 15, হ্যাঁ আমার বিয়ের আগে 15 সালে। হ্যালো সৃজা? হ্যাঁ হ্যাঁ, আমি শুনছি। হ্যাঁ, তো 15 সালে তো বেসিক্যালি তখন স্যারের থেকে একটা সেমিনারে স্যার বলেছিল যে এভরিথিং মাস্ট স্টার্ট ফ্রম হোম, মানে প্রত্যেকটা জিনিস বাড়ি থেকে শুরু হওয়া দরকার। তো আমার মেয়ের অফকোর্স এখন সেফ আনসেফ নিয়ে অনেক কাজ হয়। আমার মেয়ের তখন অনেক ছোট থেকে আর কি, মানে রাদার আমি এমনি নর্মাল খেলার ছলে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি, মানে আমার অত কিছু না, আমি খালি ভাবতাম যে এখনো ভাবি যখনই ও ফ্রি টাইমে থাকে ওই মোবাইল নিয়ে বসে, মানে সত্যি কথা বলতে গেলে আমি আবার বলছি, বাড়িয়ে বলছি না, এখানে যারা আমাকে চেনে তারা দেখেছে, বা এই প্ল্যাটফর্মেও আমি কথাটা বলছি না, ওর 18 মাস অব্দি মোবাইলের কোনো এক্সপোজার ছিল না। মোবাইল দেখে না আমি বলবো না, দেখে এখন, বাট টিল হার 18 মান্থ, মানে বিলো 2 ইয়ার্স, যেটা কিনা সত্যি বলা হয় যে 2 ইয়ার্স এর আগে যতটা পারবে স্ক্রিন টাইম ইনক্লুডিং টিভি অ্যান্ড ফোন ইট মাস্ট বি অ্যাভয়েডেড। তো এটা আমি সত্যি মেনটেন করার চেষ্টা করেছি। মানে টিভিটা একেবারে 1 বছর পর থেকে একটু একটু হয়তো দেখি, খুব সামান্য, কিন্তু আমি সেখান থেকে আমার এক্সপ্লোরেশন স্টার্ট, মানে এই যে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি নিয়ে এঙ্গেজমেন্ট রাখা, বিভিন্ন রকমের করাতাম বা করাই, বা এখনো করি, আমিও করি ও করে, এমন আমরা দুজনে এটা খেলা টাইম।
আর কি বলতে পারিস। তো এবার আসছি চক এন্ড চকের যে ইনসেপশন স্টোরি। এটা 2020-তে যখন লকডাউন হয়, আই ওয়াজ প্রেগনেন্ট উইথ মোল এট দ্যাট টাইম। তো আমি টেস্ট ছাড়ি তখন। আমার মনে আছে টাটা ইনস্টিটিউট অফ সোশ্যাল সায়েন্সেস, যেটা স্কুল অফ ভোকেশনাল এডুকেশন। আমার আই ওয়াজ 6 মান্থ প্রেগনেন্ট দ্যাট টাইম। আমি তখন 30 তারিখ, 30th December was my last working day. 30th December 2019 was my last working day, and that was a মানে আমার কাছে আমার মতো মেয়ে, দেখ বাবু আবার বলছি আমার অনেক শেখার বাকি, কিন্তু আমি না কাজ ছাড়া চলতে পারি না। বাট এটা আমার কাছে একটা বিরাট চ্যালেঞ্জ ছিল যে কাল থেকে অফিস যাবো না, পড়াতাম, শুধু পড়াবো। তো যাই হোক, তো তখন হঠাৎ করে 2-3 মাস বাদে, দ্যাট ইজ মার্চে প্রবাবলি, লকডাউন অ্যানাউন্স করা হলো। তো তখন আমাদের সমস্ত পড়ানোটা আমার পুরোপুরি, মানে আমার মনে আছে আমি হোয়াটসঅ্যাপ ভিডিও কলে পড়াতাম কিছু সপ্তাহ। বাট এবারে এত স্টুডেন্ট ধর, যাই হোক আমাকে তাহলে ডিভাইড করতে হচ্ছে ক্লাস। জুম আসেনি তখনও, তারপরেই জুম আসে, জিমিট আসেনি। তো তখন আমার হাজবেন্ড আমাকে বললো দ্যাট ওয়াই আরএন্ট ইউ থিঙ্কিং টু ফর্ম অ্যান ইনস্টিটিউশন। 2020-র কথা বলছি। আমি করবো করবো। আবার এবারে আবার আরেকজনের কথা বলি, ডক্টর সৌমিত্র বাসু। ওনার কাছেও আমার কিছুটা হাতে কলমে কাজ শেখা, সাইক্যাট্রির জায়গাটা, সাইকোলজির জায়গাটা যা আমি পড়েছি, বই পড়াশোনার থেকেও বেশি, বললাম না, হ্যান্ড অন ট্রেনিং ইজ ভেরি ইম্পর্টেন্ট। তো ওটা ওনার কাছে শেখা ফেলিসিটি ক্লিনিকে। তো উনি একটা ওনার দেখবি যারা যারা ওখানে ওনার আন্ডারে ইন্টার্নশিপ করেছে, ওনার কোনো হোর্ডিং বা মার্কেটিং কোনোদিনও কিছু করেন। উনি বলেছিলেন যে ওয়ার্ড অফ মাউথে যতদিন তোমার হুম। কাছে মানুষজন আসবে, এটার থেকে বড় মার্কেটিং আর কিছু নেই। তো আমি না ওটাই বিশ্বাস করতাম, এবং আমি বিশ্বাস করছি যে আমি কোনোদিনও আমি একটা স্টেটাসও দিতাম না যে আমি পড়াই। হ্যাঁ, কোনটা দিতাম? যখন আমাদের কোনো সেলিব্রেশন হতো, বার্থডে সেলিব্রেশন, টিচার্স ডে সেলিব্রেশন, এমনি মজা টজা করে সব পিকনিক করতাম স্টুডেন্টরা আর টিচার মিলে, সেটা করতাম। তো জার্নিটা আমার শুরু হয়েছিল 2011 সালে, যখন আমি নিজেও ছোট্ট। আমি তখন কলেজে পড়ি, মানে আশুতোষে পড়ি। তখন থেকে আমার ফার্স্ট ব্যাচ স্টার্ট হয় 3 জনকে নিয়ে। তার মধ্যে একজন লিটিগেশন লয়ার, আরেকজনকে আমি এখন জানি না, তার সঙ্গে আমার টার্মস নেই। আর আরেকজন হচ্ছে ক্লিনিক্যাল সাইকোলজিস্ট, কানাডাতে প্র্যাকটিস করছে। তিনি তিন্নি ওর নাম, সুচিস্মিতা। তো যাই হোক, তো সেখান থেকে আমার জার্নি যখন স্টার্ট হয় 2020 সালে, এই লকডাউনটার টাইমে আমাকে হাজবেন্ড বললো, দাও তুমি একটা ইনস্টিটিউশন ফর্ম করো। আমি ঠিক আছে হবে, ঠিক আছে হবে। বাট ওই আর কি, তখন থেকে মাথায় চক এন্ড চকটা ছিল। এবার নামটা কেন চক এন্ড চক? কারণ নাম আমি অনেকগুলোই ভেবেছিলাম, 4-5টা নাম মাথায় ছিল, তার মধ্যে এই নামটা আমি বলতে পারিস গুগল থেকেই পাওয়া, কিন্তু একটু অন্যরকম ভাবে ইয়ে করা। বিকজ আমার ক্লাসে শুধুমাত্র লেকচার মেথড বা ব্ল্যাকবোর্ড বা মানে ওয়ান অন ওয়ান জাস্ট লেকচারে হয় না ক্লাস, অ্যাক্টিভিটি হয়। মানে আই বিলিভ ইন টক ওভার চক মোর। তো সেখান থেকে এই উৎপত্তি। তারপর হঠাৎ লকডাউনটা যখন আবার আস্তে আস্তে নর্মাল, মানে রেস্টোরেশনের জায়গায় সবাই নর্মাল লাইফ, মানে স্ট্যান্ডস্টিল থেকে যখন আবার লাইফ ব্যাক টু নর্মাল হয়ে গেল, আমি কিন্তু বাবা, মানে আবার আমারটা ওই ভাবনাটাও অফ হয়ে গেল। ঠিক আছে, আসছে তো দরকার নেই কিছু মার্কেটিং এ। 20 থেকে মানে তারপর মেয়ে জন্মালো জুন মাসে। তারপরে তো যেমন পড়াতাম, তার সাথে সাথে আমি অনেক কাজ করেছি ইন বিটুইন অনলাইনে। আমি 2-3টে এনজিওর সঙ্গে ফ্রিল্যান্সিং করেছি, যেমন জবালা, যেমন সেবা কেন্দ্র, বিভিন্ন রকমের এনজিওদের সঙ্গে স্পেশালি পড়াতাম, এবং আমি লাইভলিহুড ট্রেনিং, ক্যাপাসিটি বিল্ডিং ওয়ার্কশপ, বিভিন্ন ধরনের এগুলো করতাম, এবং পড়াশোনা করে গেছি। চাইল্ড সাইকোলজি নিয়ে একটা কোর্স করেছি, প্লে থেরাপি, বিভিন্ন রকমের। যাই হোক, তো তারপরে আহ 2022-এর এন্ড, না 23-এর মাঝামাঝি আমার হাজবেন্ডের ট্রান্সফার হয়। তারপরে ওই যে ফ্যালিক স্টেজ থেকে জেনিটাল স্টেজে হয় না, ফ্যালিক স্টেজে রিঅ্যাওয়েকনিংটা জেনিটাল স্টেজে। তো আমার সেই ভাবনাটা আবার রিঅ্যাওয়েকেন্ড হলো বাই মাই হাজবেন্ড, দ্যাট প্লিজ নাও গিভ আ নেম টু ইয়োর ইনস্টিটিউশন, ইউ মাস্ট গিভ আ নেম। মানে ইউ কান্ট বি সিটিং আইডল when you will be moving to আসাম। তুমি যখন আসাম গুয়াহাটি কি করবে? ঠিক আছে, দেখা যাক কি হবে। তো সেখান থেকে আমাকে রীতিমতো পুশ করলো, আমাকে ছাত্রছাত্রীরা ভীষণ আমাকে পুশ করলো যে ম্যাম হোয়াই আরএন্ট ইউ ওপেনিং আ চ্যানেল, তুমি এত ভিডিও করে আমাদেরকে পাঠাও। আমার নিজস্ব কিছু লেকচার, ওটা যদিও এখনো অব্দি হয়নি,
ইউটিউব চ্যানেল চলছে কাজকর্ম, কিন্তু আমার ওই আর কি। তো এই এই নিয়ে ডিসেম্বর 30 তারিখ আর কি বলবো 2023-এ চক এন্ড চকের প্রথম অফিসিয়াল ইয়েতে শুরু হয় কাজ, এবং একটা ছোট্ট খুব ছোট্ট টিম আছে। তো সেখানে আমার কিছু ছাত্রীরা আছে ইনফ্যাক্ট, তারা ব্যাক এন্ডে কাজ করে, তারা আহ বিভিন্ন রকমের কাজ করে এবং আমরা একসাথে মিলে কাজটা করি। And yes, that's it. I think this is how the journey started. এটা একটা শুধু educational platform নয়, এটা একটা sensitization open platform for everyone, যেখানে টক শো হয়, যেখানে বিভিন্ন ধরনের সেন্সিটাইজেশন রিলস হয়, বিভিন্ন সেন্সিটাইজেশন পোস্ট হয় রিলেটেড টু সাইকোলজি, রিলেটেড টু একাডেমিক্স অন সাইকোলজি, রিলেটেড টু চাইল্ডহুড ডেভেলপমেন্ট, মানে আমাদের টার্গেট বেনিফিশিয়ারি হচ্ছে বাচ্চা এবং মাদার্স এবং আপনার তোমার অ্যাডolescent। জেরিয়াট্রিকটা এখনো ভাবিনি, আমার এই অবধি এইটাই কাজ, এইটাই আমার মেইন জায়গা, এবং পরবর্তীকালে অনেক ক্যাপাসিটি বিল্ডিং ওয়ার্কশপ করার ইচ্ছা আছে, অনেক কিছু ইচ্ছা আছে যে আমরা স্পেশালি ওই আর কি বললাম না, আমি রাইট বেসড অ্যাপ্রোচও খুব বিশ্বাস করি। তা এখন আমার মনে হয় ফার্স্ট রাইট হচ্ছে আমি আমার বাচ্চাকে রোজ দেখছি, তো সেই জিন পিয়াজের প্রত্যেকটা থিওরি সেন্সরি মোটরের স্টেজ থেকে প্রি অপারেশনের আমি আমার চোখের সামনে দেখতে পারি, সেটাকেই আমি এখন কাজে লাগাচ্ছি, আর কিছু না। তো সেই জন্যে এই চক এন্ড চকের এটাই হচ্ছে প্রচেষ্টা খুব একটা। খুব সুন্দর করে তুমি বললে। আমার একটা প্রশ্ন জানার আছে, যেহেতু আমি হ্যাঁ, আর তুমি একসাথে মিউজিক থেরাপি নিয়ে একটু পড়াশোনা হ্যাঁ, করার চেষ্টা করেছি, শেখার চেষ্টা করেছি, আম, এটা নিয়ে কি কখনো এগোনোর ইচ্ছে আছে? অফকোর্স অফকোর্স, যেহেতু বললাম না আমার তো নাচ গান তো জীবনের একটা অঙ্গ আমার কাছে, আমার একটা ডান্স থেরাপি নিয়েও কাজ করার ইচ্ছা আছে, পড়াশোনা করার ইচ্ছা আছে, ডান্স মুভমেন্ট থেরাপি, মিউজিকটা নিয়েও ইচ্ছা আছে। এবং আমি যখন মিউজিক থেরাপি, আমি আবার বলছি এটা কিন্তু ভিউয়ার্স এর কাছে বলছি, এটা আমি কিন্তু এই জায়গা বললাম না, কিছু কিছু মানুষ আমার লাইফে মাইলস্টোন হিসেবে এসেছে এবং তারা কিন্তু আমাকে রীতিমতো ব্যাক থেকে আমাকে পুশ করেছে, ইউ মাস্ট অফ দিস। আর এই মিউজিক থেরাপির জায়গার পেছনে যে আমাকে ঠেলেছিল সে হচ্ছে সৃজা মুখার্জি। তো আমি জানতাম না বিষয়টা, আমি কিন্তু ফার্স্ট ওর থেকে শুনেছিলাম, আমরা একটা সেমিনারে গেছিলাম, সেটা কোথায় হয়েছিল দু যেন, হাজার না, 2000 খুব সম্ভবত 2000 আঠেরোতে, আঠেরোতে বা 18 না, উনিশে, উনিশে, 2019 উনিশে, মে মাস। রাইট। তো তার আগে আমি জানতাম যে উডল্যান্ডে যখন ওই অ্যানেস্থেসিয়ার যে প্রসেসটা চলে সেখানে কিন্তু মিউজিক থেরাপি কাজ, আমি জানতাম এটা আগে থেকে, উডল্যান্ডে, অ্যাপেলোতে। তো হুম। আমার বিষয়টা খুব ইন্টারেস্ট, আর আমার না চিরকালই ছোটবেলা থেকে অফবিট ফিল্ড ভীষণ ভালো লাগে, আমি নিজের জন্য বলছি। আমি এই জন্য ইমোশনাল ইন্টেলিজেন্স করলাম, কেন করলাম, অ্যাজ আ প্যারেন্ট আমি যদি নিজে ইমোশন নিজে না রেকগনাইজ করি, আমি কিন্তু অ্যাকচুয়ালি যখন এটা শিখেছি আমার উপর টেস্টিং হয়েছে, আমাদের কিছু টেস্টিং স্কেল করানো হয়েছে, শেখানো হয়েছে, আমার নিজের উপর ইমোশনাল টেস্টিং হয়েছে প্রচুর, মানে সেখানে হাউ হাউ করে কেঁদেছি আমি। মানে সেখানে ইনফ্যাক্ট ওখানে আমাদের WICCI ইয়ে ছিল, ওনার নামটা আমার মনে পড়ছে না, মিউজিক নিয়ে কাজ করেন উনি, অর্পিতা চ্যাটার্জি অর্পিতা কথা চ্যাটার্জি ম্যাম, হ্যাঁ উনিও ছিলেন। হুম, আমরা দুজনেই উনিও ছিলেন ওই কোর্স, দুদিনের ছিল কোর্সটা, তো উনিও আমার সাথে করেছিলেন। তো যাই হোক, তো এরকমই আমার মিউজিক থেরাপিটা নিয়ে জীবনে ইচ্ছা আছে এগোনো, কাজ করার ইচ্ছা আছে। কিন্তু আমার অ্যাকচুয়ালি যেটা নিয়ে পরবর্তীকালে রিসার্চ করার ইচ্ছা আছে সেটা আমার নিজের মাস্টার্স এর ডেজার্টেশনের ওপর কাজ করেছিলাম, এটাও খুব ইন্টারেস্টিং জায়গা। দ্যাট ইজ তখন ওটাকে জুভেনাইল ইন কনফ্লিক্ট উইথ ল বলতো, বাট এখন চাইল্ড ইন কনফ্লিক্ট উইথ ল, দ্যাট ইজ আন্ডার এজ ক্রিমিনালস, যেখানে একটু ক্রিমিনোলজি নিয়ে আমি পড়াশোনা করেছিলাম সেই সময়। তো সেই জায়গাটা আমার ভবিষ্যতে বেশি ইচ্ছা কাজ করার। আমাকে সাথে নিও, কারণ ক্রিমিনাল সাইকোলজি নিয়ে একটু পড়াশোনা করলাম। তো যদি আমিও বাহ, তোমার সাথে থাকতে পারি তাহলে আমারও কিছু নলেজ গ্যাদার ডেফিনেটলি করতে উই উড, পারবো। ইয়েস ইয়েস, ডেফিনেটলি ডেফিনেটলি। এখন তো আর বেসিক্যালি এখন টার্গেট হচ্ছে অ্যাডolescent এন্ড চাইল্ড, বিকজ বাচ্চাটাকে, আমার বাচ্চাকে আগে একটু বড় করি তারপরে ইয়েটা করবো। তো আর এরপর একদম আমরা শেষের দিকে আজকে প্রায়, তো WICCI এ জয়েন করে কেমন লাগছে? ওই আবার বললাম না যে মিউজিক থেরাপির জন্য যেমন এরকম হলো, তা একদিন এরকম হতাশ করে আসামে আসার পরে ন্যাচারালি যখন, কি বলবো শ্রীজা, আবার বলছি আই এম নট
আমি ফ্ল্যাটার করছি না এখানে বসে যে বাবা বিশাল অ্যাচিভমেন্ট, না না কিচ্ছু, আবার বলছি আমি কিছু করিনি, কিন্তু বিশ্বাস কর কারোর কোনো রেফারেন্স নিয়ে কিন্তু আমি জীবনে করিনি। মানে এমন না যে আমার বাবা গিয়ে আমার ব্যাপারে না কথা বলে এসছে যে আমার মেয়ের না একটা একটু দেখুন না যদি কিছু হয়, কারণ না, নেভার এভার। বিকজ এটা আমার বাবার থেকেই শেখা। আমার বাবা বলছে যে তুমি যতটুকু করবে, যেটা করবে, যেটা অর্জন করো, আমার বাবাও তাই, আমার বাবাও একদম খুব মানে বিন্দু থেকে মানে মানে অল্প 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 করে কিন্তু তার নিজের জিনিস, নিজের কর্মক্ষেত্রে জায়গাটা বেড়ে, তো আমি সেটা দেখেই শিখেছি ছোটবেলা থেকে। তো আমারও তাই। তো সেই জায়গায় যখন আমি এই 3টে স্টুডেন্ট থেকে লাস্ট ইয়ারও 82 খানা স্টুডেন্টকে ছেড়ে যখন আসি, ইট ইজ ভেরি হার্ড, মানে ভীষণই কষ্টকর। বিকজ আমার হাত থেকে এখন অব্দি 250 মতো স্টুডেন্ট বেরিয়ে গেছে পড়ে, পাস করে। তো সেই জায়গায় আহ এখন এই মুহূর্তে প্রেজেন্ট টাচউড বলতে নেই, আমার কিন্তু যারা অনেক এক্সিস্টিং স্টুডেন্ট তারা কিন্তু রয়েছে, তারা আমাকে ট্রাস্ট করে, অ্যান্ড আই এম লিটারেলি প্রিভিলেজড ফর দেম অলসো। তাদের থেকেও আমি শিখি, আমার ছাত্রছাত্রীদের থেকেও শিখি, এবং সব থেকে সর্বোপরি তাদের অভিভাবকরা আমাকে সাংঘাতিক ভালোবাসে। তারা কিন্তু রিয়া ম্যামের কাছে রয়েছে, তারা পড়ায়। কিন্তু যাই হোক, ঠিক আছে, সবাই তো এটা কারোর দোষও না, যারা ন্যাচারালি, তো সেই জায়গা থেকে তো একটু ড্রপ ডাউন হয়। তো যখন আসা একদিন আমরা, আমার মনে আছে at our breakfast table we were like, আমি সকালবেলা, আমি আর হাজবেন্ড, তখন ওই ভ্যালিডেশনের টাইম থাকে আর কি, আমি ওকে করি কাউন্সিলিং, ও আমাকে করে কথা, দুজনের জন্য কথোপকথন। তো সেখান থেকে একটু আই রিয়েলি রিমেম্বার সৃজা, ইট ওয়াজ 8:10 AM, at the over the cup of tea we were having a discussion that what now means. আমার লাইফে এরকম চলছে একের পর এক। কি সুন্দর ফ্লো, আবার আসাম চলে এলাম এখন। হ্যাঁ আছে, আছে, আর নেই আমি বলবো না, স্টুডেন্ট তা আছে, অফকোর্স আছে, এক্সিস্টিং প্রচুর আছে, কিন্তু তা হলো এখানকার লোকেরা চিনবে কি করে, যেই কারণে আরো বেশি চক এন্ড টকে প্ল্যাটফর্মটা এগোনো। আমার শুধু পড়াশোনার জন্য না, আমার 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 এটা এই প্রচেষ্টাটা হচ্ছে সেন্সিটাইজেশন। এইসব ভাবতে ভাবতে একটু ওভারওয়েলমিং কথোপকথন চলছিল, হালকা ইমোশনাল কথোপকথন চলছিল, চলতে চলতে হঠাৎ গোটা ভয়েস মেসেজ ফ্রম সৃজা মুখার্জি আগেন, এরকমই সৃজা, তোর এরকম, আমি খুললাম, ইউ রিমেম্বার আই গেস, বিকজ আমার রিপ্লাইটা আই থিঙ্ক 30 সেকেন্ডস এর মধ্যে আমার রিপ্লাই গেছিল তোর কাছে। তো তুই আমাকে এরকম, রিয়া দি এরকম এরকম একটা ব্যাপার আছে, তার 2টো ভ্যাকেন্সি আছে, আমার হাজবেন্ড, হ্যাঁ ও এরকম আমাকে বলছে, আরে অফকোর্স আই এম ইন্টারেস্টেড, আমি লিটারালি ইন্টারেস্টেড। মানে আমি আমি সত্যি ভগবানের কাছে চিরকৃতজ্ঞ, মানে বলে না ভগবানের দূত, আমি তোকেও কথাটা বলেছিলাম ওভার টেলিফোন, তুই দূত হিসেবে এসে আমার কাছে কিন্তু, মানে মেসেঞ্জার হিসেবে কিন্তু এসে আমার কাছে কিন্তু সেই সময় মলমটা, পাট্টিটা লাগিয়েছিলিস। আর নো 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 ওয়ারিজ, ইউ কিপ অন ওয়ার্কিং, ডু কান্ট্রি, মানে আমি না কাজ করতে ভালোবাসি। আবার বলছি, সবসময় স্বার্থে টাকা পয়সাটা বড় কথা নয়, অ্যাটলিস্ট সোশ্যাল ওয়ার্কারের জীবনে তো নয়। আমরা প্রচুর কাজ করেছি সৃজা, জাস্ট ফর টাইম। আই থিঙ্ক তুইও জানিস, আমিও জানি। তো এবং আমি আমারও তোমাকে আমি চিরকৃতজ্ঞ for that. না, আমার প্রথমে তোমার কথাটা, মানে প্রথমেই যখন আমি শুনেছিলাম যে আমাদের যে স্টেট প্রেসিডেন্ট আছে শ্রদ্ধাঞ্জলি দাশগুপ্তা, তখন আমায় বললো যে এরকম ভ্যাকেন্সি রয়েছে, যদি তোমার কেউ পরিচিত থাকে। আমার তোমার কথাটা একটা কারণেই মনে হয়েছিল, কারণ আমি জানি তুমি কতটা কাজ পাগল মানুষ, আমার মানে সেই বিষয়ে আমার যথেষ্ট ধারণা আছে। আর একটা বিষয় হচ্ছে, মানুষের মধ্যে এত ভ্রান্ত ধারণা এখনো অব্দি এক্সিস্ট করছে সাইকোলজি নিয়ে, মেন্টাল হেলথ নিয়ে। আমার মনে হয় যারা সত্যি এই ফিল্ডটাকে ভালোবাসেন, অবভিয়াসলি দেখো, আমরা কাজ করছি, আমাদের টাকা লাগবে, এটা খুব ট্রু ফ্যাক্ট, যে আমরা কাজ করলে আমাদের একটা রেমিউনারেশন দরকার, কিন্তু আমরা কি সব কাজ রেমিউনারেশনের দিয়ে করি না। তুমি, আমি, আমার মতো অনেক অনেক মানুষ আছেন যারা কিন্তু আমরা প্রচুর ফ্রি সার্ভিস দিয়ে থাকি, এবং সেটা কিন্তু বাই হার্ট আমরা করছি। তো সেই জায়গা থেকে আমার মনে হলো এই প্ল্যাটফর্মটা এমন একটা প্ল্যাটফর্ম যেখানে আমরা কিন্তু নিজেদের গ্রোথ
আমরা কিভাবে কথা বলছি, আমরা কিভাবে মানুষের সাথে মিশছি, কারণ আমাদের লাইফ করতে হয়, আমাদের একটা ডেফিনেটলি পার্সোনাল গ্রোথ হচ্ছে, তার সাথে সাথে বহু বহু মানুষকে আমরা অ্যাওয়্যার করতে পারছি। এটা কিন্তু খুব একটা মানে কম কথা নয়, কারণ এরকম সুযোগ আমরা অনেক কম মানুষই পাই। তো আমার সেই জায়গা থেকে তোমার কথা মনে হয়েছিল, এবং আমি দর্শক বন্ধুদের জানাই, আমি এটা কখনো রিয়াদিকে সেভাবে বলে উঠতে পারি না, আমার মনে হয় কখনোই বলে উঠতে পারিনি আমি। দুটো বিষয়ের জন্য আমি কৃতজ্ঞ রিয়াদির কাছে। বিষয়টা হচ্ছে, প্রথম বিষয়টা আমি বলবো 2019 সালে এই যে আমি আপনাদের শুরুতেই বললাম, আমি সিনিতে কাজ করেছি, এবং সিনিতে কাজ করে আমি মানে ভীষণ ভীষণ মানে কি বলবো, আমার মনে হয় ওটা আমার একটা জীবন, আলাদা জীবন। আমি যদি আমার জীবনটাকে মানে অনেক পার্টে আর কি ব্রেক করি, ওটা একটা আলাদা জীবন। কিন্তু বিশ্বাস করুন, আমি না ওখানে কাজ করতে চাইনি। দুজন মানুষ পেছন থেকে আমাকে পুশ করেছেন, এবং যে ইনভিজিবল ওয়েতে পুশ করেছেন তিনি হচ্ছেন রিয়া দাস চক্রবর্তী। তিনি একদম বুঝতে দেননি যে তিনি সেখানে রয়েছেন। আর যিনি ভোকাল টনিক দিয়ে পুশ করেছেন তিনি হচ্ছেন জয়দেব মজুমদার। এটা আমি কখনো বলতে পারিনি রিয়াদিকে। আমি আমার সব মনে আছে। না না, এরকম কিছু না, এরকম আমার কাছে কিরকম কি হয়েছিল পরিস্থিতি, একটু মনোমালিন্য, না, মন আমার মনে হয় কষাকষি। দিলীপদার কথাটাও বলা দরকার। দিলীপদা যদি ওইটা সেটা নিয়ে আমাদের হয়েছে, কাছে আমার না মনে আসতো। আছে, আমার মনে আছে আমার ইন্টারভিউ দিতে যাওয়ার কথা ছিল। আমি তো হ্যাঁ একদম ডিটারমাইন্ড, চাকরি করব না ওখানে। হ্যাঁ আমি হ্যাঁ যাই হ্যাঁ ইন্টারভিউ দিতে। তখন বেলা 2:30 বা 3টে বাজে আমার কাছে একটা ফোন এলো। দিলীপ দা ফোন করেছে, দিলীপ বোস সিনিতে দিলীপ রয়েছেন, বলছেন, প্রোটেকশন প্রোগ্রাম ইউনিটের কোঅর্ডিনেটর, ম্যানেজার। এখন হ্যাঁ, প্রোটেকশন ইউনিটের। হ্যাঁ বলছেন যে তোমার তো ইন্টারভিউ দিতে আসার কথা ছিল, তুমি কোথায়? আমি তো তখন আমার মনে আছে, আমি তখন ট্যাক্সিতে রয়েছি, আমি আম, ফিরছি ওই উল্টোডাঙ্গার ওখানে ছিলাম, কোন একটা জায়গায় গেছিলাম। তো তোমার লজ্জা করে না, তোমার তো ইন্টারভিউ দিতে আসার কথা? দিয়ে তারপরেই দেখছি রিয়াদির ফোন, তারপরে দেখছি জেমস স্যারের ফোন। যে মানে আমি কি এমন অপরাধ করে ফেললাম, কারণ আমি তো অলরেডি বলেছি আমি করব না, কিন্তু মানে এতবার ফোন আসছে। যাই হোক, তার পরের দিন আমি ইন্টারভিউ দিতে গেলাম। তখন আমি এনআরএস এ ইন্টার্নশিপ করছি। ইন্টার্নশিপ সেরে 3টে অব্দি পেশেন্ট দেখেছি। 3টের পর আমি পটেরি রোডের অফিসে গেছি। প্রায় 6টা 6:30 অব্দি টানা ইন্টারভিউ চলেছে, রিটেন, পিআই, জিডি সব চলেছে। তারপরে বলা হলো তোমাকে জানানো হবে। তার 2 দিন পর জানতে পারলাম আমি চাকরিটা পেয়েছি। কিন্তু আমার মন খারাপ, কেন আমি চাকরিটা পেয়েছি, কারণ আমি তো চাকরিটা করতে চাই না। কিন্তু ওই আর কি, আমাদের যেরকম রিয়াদি বললেন দূত হিসেবে আসে। আমি যদি সত্যি সিনি জয়েন না করতাম, আমি পরিণত হতাম না। মানে এই যে নিজের নামের সাথে লিখছি কনসালটেন্ট সাইকোলজিস্ট বা সোশ্যাল ওয়ার্কার, এই শব্দগুলো যদি এক বিন্দু মানে সার্থকতা থাকে, তাহলে সিনির অবদান রয়েছে, জেপিআইএসসির অবদান রয়েছে। এই দুটো জায়গা যদি আমি নাম মেনশন না করি, আমার জীবনও মানে আমার মনে হয় অপরাধ করা হবে, পাপ করা হবে। আর একটা জায়গায় আমি রিয়াদি অবদান বলতে চাই। তখন আমি জেপিআইসি তে রয়েছি, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের একটা স্টাডিতে জুনিয়র রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসেবে রয়েছি। আমি নর্থ বেঙ্গলে আমার কাজটা পড়েছে, নর্থ বেঙ্গলে আমি কাজ করতে গেছি। অনেক খারাপ পরিস্থিতি মানে মধ্যে দিয়ে যেতে হয়েছে, কারণ প্রথমত বাড়ির বাইরে এতদিন একা, প্রথমবার, এবং সেই মুহূর্তে আমার পরিবারে ভীষণ একটা সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছিলাম। আমার দাদু হসপিটালাইজ ছিলেন, যখন তখন মানে এরকম একটা অবস্থা ছিল, এবং আলটিমেটলি সেটা হয়েও ছিল। তো এরকম বিভিন্ন মানুষ থাকে না, যেরকম রিয়াদি বললেন নেগেটিভ সাপোর্ট করে, সেরকম মুখমিষ্টি দেখিয়ে এরকম কিছু মানুষ ছিলেন যারা আমাকে সমানে সাপোর্ট করে যাচ্ছেন, দেখিয়েছেন। এবং সেখান থেকে আমি একটা বড়সড় বিপদে পড়ে গেছিলাম। এমন একটা সিচুয়েশন সৃষ্টি হলো যে মানে রীতিমতো আমি ভয় পেয়ে গেছিলাম, কান্নাকাটি শুরু করে দিয়েছিলাম। তখন আমার মনে হলো আমাকে কে বুঝতে পারে বা কে আমাকে এই সিচুয়েশনটা থেকে উদ্ধার করতে পারে। আমি সেই মুহূর্তে রিয়াদিকে ফোন করে সব ঘটনা যা যা হয়েছে সব বলি। রিয়াদি আমার অ্যাকচুয়ালি মনে পড়ছে না। বললো যে তুই চিন্তা করিস না, আমি কথা বলছি।
তারপর রিয়াদি জেমস স্যারের সাথে কথা বললেন, কারণ আমি জেমস স্যারের কাছ থেকেই প্রচন্ড বকাটা খেয়েছিলাম। আহ, আসলে ওই যে বুঝতে পারিনি, অভিজ্ঞতা হয়নি কে আমাকে আসলে সঠিক পথে নিয়ে যাচ্ছে আর কে বেঠিক। রিয়াদি সবটা স্যারকে গুছিয়ে বললেন। তারপরে স্যারের আবার ফোন এলো, একদম অন্যরকম ভাবে স্যার কথা বললেন, স্যারও বুঝতে পারলেন যে আমার কোনো দোষ নেই। তো এই দুটো জায়গা আমার সারা জীবন মনে থাকবে, যে কিভাবে না আমি না এই উদ্ধার মায়ের এরকম পেয়েছিলাম। না না দেখ আমি না মনে করি বিশ্বাস কর আমি সত্যিই বলছি আমি মনে করি জীবনের পথে না তুই আহ কি বলবো ওয়েল উইশার কথাটা অ্যাকচুয়ালি কি সেই মানুষ একটু কম পাবে। এবার ধর তোকে যে ঠিক গাইড করবে টেকনিক্যাল নন টেকনিক্যাল সেই মানুষও কম, কিন্তু যদি সত্যি আমি অ্যাটলিস্ট মনে করি এটা সৃজা বলছি আমি আমি কিন্তু যতজনকে যতটা আমি জানি যতটুকু আমি জানি আমি জানি না আমি আমার জানার চেয়ে বেশি তো করতে পারবো না, কিন্তু আমার আয়ত্তের মধ্যে যদি সত্যি থাকে ভাই কেন আমি করবো না, বিকজ একটা মেয়ে হোক একটা ছেলে হোক একটা সে বিপদে পড়েছে। ইনফ্যাক্ট আমি পড়াতে গিয়ে আমি যখন লাস্ট বিএসএসডব্লিউ তে পড়েছি সেখানেও অনেক স্টুডেন্টরা আমাকে এসে বলতো, বাট আমি সমস্ত কিছু কিন্তু বিয়ে করে কিন্তু সবসময় চেষ্টা করি যে যারা এখানে বলে না পড়াশোনা হোক বা যা হোক মানে যারা অ্যাকচুয়ালি বিপদে পড়েছে তাকে চেষ্টা করবো অ্যাটলিস্ট ঠিক পথে চালনা করা বা গাইড করা। এটাই তো আমার মনে হয় কন্ট্রিবিউশন না, এইটাই তো আমার মনে হয় মানে আমি কটা কি বলবো আমি কত ধূপ চন্দন দিয়ে বা কত মিষ্টি দিয়ে ঠাকুরকে মিষ্টি দিলাম থেকে বড় কথা আমি সেই জায়গাটাই সেই কর্মক্ষেত্রে কতটা কাজে লাগালাম সেটা আমার মনে হয় পুজো আমার কাছে। বাই ডুইং গুড ওয়ার্ক, বাই অলওয়েজ কিপিং অন ডুইং গুড ওয়ার্ক, আই বিলিভ ইন দিস স্ট্র্যাটেজি। আমার কাছে আর কিচ্ছু না, অ্যাটলিস্ট আমি আমার লাইফ থেকে তো তাই দেখেছি। লাইফে জীবন এগিয়ে যেতে হবে, এগোনোর জন্য পড়াশোনা করে যেতে হবে, হার্ড ওয়ার্ক and perseverance, keep on doing the work and আমি জেমস স্যার এখন ওনার প্রায় 70-এর কাছাকাছি বয়স, উনি এখনো সারা রাত জেগে জেগে রিসার্চ প্রপোজাল লিখে। লাস্ট একদম। গত মাসেও কথা হয়েছে আমার। তো সেখানে তো আমরা কিছুই নই, মানে আমি আমার এবং কথা বলছি তো সেই জায়গা এবং থেকে ওয়াই আমি নট উই শুড নট। যখন হুম মোনালাপ আমার অফিসিয়ালি আমি কাগজপত্র হাতে পেলাম, আমি সেদিনকে স্যারকে ফোন করে জানিয়েছিলাম। স্যার এত খুশি হয়েছিলেন, স্যার শুধু আমাকে একটা কথাই বললেন, তুমি নিজে নিজের সংস্থা খুলেছো, সব ঠিক আছে, চাকরিটা ছেড়ো না, চাকরিটা কিন্তু চালিয়ে যাও। স্যারের এটা স্যার কারণ খুব ইন্টারেস্টিং এখানে বলে স্যারও জানে আমার চক এন্ড চকে প্ল্যাটফর্মের কথা। স্যার একদিন বলেছিল যে ও কিছু না, আমি স্যারকে অ্যাকচুয়ালি ফোন করে আর বলে উঠতে পারিনি কারণ আমার ইচ্ছা আছে রেজিস্ট্রেশন যেদিন করাবো সেদিন মানে প্রসেসে চলছে আমার। তো স্যার আমাকে এরকম স্যার অর্ণবকে বলছিল কি সব করেছে বোধহয় চক টক সামথিং কিছু স্যার কিন্তু সব খবর রাখে, সব খবর রাখে এবং ছাত্রদের বলছে আমারই ছাত্রদের বলছে ওর ক্লাস করো, ওর ক্লাস করো কিন্তু ওর ক্লাস কিন্তু করো, ওকে আমি গৌহাটি থেকে নিয়ে আসবো। স্যার জানে আমি আসামে আছি। যাই হোক আমি আবার বলছি আমি স্যারের কাছে আমিও কিন্তু খুব বকা টকা খেয়েছি, মানে আমার মনে আছে একটা স্ট্রিক্ট চিলড্রেনের ওপরে মানে আমি না যতটা কনফিডেন্ট ইন স্পিকিং আপ অন কাউন্সিলিং সাইকোলজি ততটাই একেবারে পড়াশোনা করেছি বটে সোশ্যাল ওয়ার্ক নিয়ে, কিন্তু আমার না একটু সাইকিয়াট্রির দিকে ইনক্লিনেশনটা বেশি, চাইল্ড সাইকোলজি বা ওই ডোমেনটাতে। তো একবার একটা ওই বলে না জেপিতে কাজ করতে গেলে বিভিন্ন রকমের কাজ করতে হয়, তো মাল্টি ডিসিপ্লিনারি কাজ তো তুই জানিসই। So I remember I was sharing, it's my privilege first of all to James sir. I was sharing a stage with IAS তখন এবং মন্ত্রী তো ডক্টর শশী পাজা এবং রশ্মি সেন আইএএস অফিসার এবং আরো অনেকে গুণী ব্যক্তিরা ছিলেন এবং প্রচুর এনজিওর মানুষজন ছিল, মধুমিতাদি ছিলেন, WBCPCR থেকে কয়েকজন এসেছিলেন বিভিন্ন মানে আই ওয়াজ অ্যাকচুয়ালি ডুইং এ প্রেজেন্টেশন। আর আমাকে ওখানে প্রায় অলমোস্ট 200-250 অডিয়েন্সে থাকবে মিনিমাম বলছি। সেখানে আমি না একটু হাত এরকমই যেরকম তোমরা দেখতে পাচ্ছ হাত নাচিয়ে নাচিয়ে আমি প্রেজেন্টেশনটা বলছি, তখন এত হাত নাচাচ্ছ কেন, ফাস্ট বলো, এভরিবডি লাইক টেরিবল। আমার না সেই মুহূর্তে খুব মনে কষ্ট হচ্ছে, কি সবার সামনে কেন এরকম হয় বলে, এবার বিশ্বাস করে সেটা আমার কাছে শিক্ষা। এই একদম বকাগুলো না খেলে জীবনে এগোনো যাবে না। একদম আমি আজকালকার দিনে তো ছেলেমেয়েরা বকা খেলেই তারা একটুখানি এত হিউমিলেটেড ফিল করে।
সবাই না, নট এভরিবডি, বাট অনেকেই, কিন্তু সেখান থেকে আমার মনে হয় মানে কেউ যদি, আবার বলছি, যারা অ্যাসপায়ার করছো টু বিকাম সোশ্যাল ওয়ার্কার, তারা যদি এই ভেবে করো যে আমি একটা এসি রুমে বসবো, আমি 10টা 5টা ডিউটি করব, তাহলে এসো না এই প্রফেশনে আমার মনে হয়। একদম একদম। এবং আমি তো মনে করি তাহলে আমি ব্লেসড যে আমি গ্রাউন্ড লেভেলে কাজ করেছি, আমি স্ট্রিট চিলড্রেনদের নিয়ে হ্যাঁ, কাজ করেছি, গ্রাসরুট লেভেল, রাইট, চিলড্রেনদের নিয়ে কাজ করেছি, রেড লাইট এরিয়ায় কাজ করেছি। আর এই জায়গাটায় যদি কাজ না করতাম তাহলে জীবনটা অপূর্ণ না না থেকে একদম যেত। অপূর্ণ আচ্ছা, থেকে এবার যায়, আমরা একদম একদম তাই, শেষের definitely। পথে। আহ 2014 সাল থেকে পরিচয়। আশুতোষ কলেজ থেকে পাস আউট। রিয়া দাস তখন চক্রবর্তী হয়নি। আর হ্যাঁ ঠিক তার কয়েক বছর আগে 2012 সালে সৃজা মুখার্জি আশুতোষে ঢুকেছে। মানে ওই আর কি, মানে কি বলবো, আশুতোষ থেকে রিয়াদির বেরোনো এবং আমার ঢোকা, আবার জেপি থেকে হ্যাঁ রিয়াদির বেরোনো, আমার ঢোকা, এইরকম একটা হয়ে হয়ে হুম অবশেষে আমরা একসাথে কাজ শুরু করি 2019 সাল থেকে। মানে হ্যাঁ কলিগ হিসেবে যদি টেকনিক্যালি, টেকনিক্যালি হ্যাঁ আমরা দেখতে হ্যাঁ চাই। তো আশা করছি হ্যাঁ এই একদম একদম জার্নিটা অনেক বছর অবধি থাকবে, লাইফ থেকে যতদিন যাবে আমরা অবশ্যই, কর্মঠ থাকবো। ডেফিনেটলি আর আমার ডেফিনেটলি। দর্শক বন্ধুদের কাছে আবেদন রইলো যে যদি আপনারা বিভিন্ন বিষয় নিয়ে জানতে চান, রিয়াদি সবসময় থাকবে। সেই বিষয়গুলো নিয়ে আমার সাথে, আমি জানি রিয়াদি কখনো আমাকে না বলবে না। আহ কারণ রিয়াদি পড়াশোনা ভীষণ ভালোবাসে এবং মানুষকে জানাতে, এই যে জানানোর যে জায়গাটা, রিয়াদি অবশ্যই থাকবে। এবং যদি আপনাদের কারোর মনে হয় আপনারা রিয়াদির কাছে সাইকোলজি বিষয়ে মানে জানতে চান বা কাউন্সিলিং এর বিষয়ে সাহায্য পেতে চান, গৌহাটির দর্শক বন্ধুরা কিন্তু রিয়াদির সাথে যোগাযোগ করতে পারেন। আর অবশ্যই চক অ্যান্ড টক থ্যাংক ইউ, টার্ডিসকে ফলো করবেন। রিয়াদি, অসংখ্য থ্যাংক ইউ, ধন্যবাদ। থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ। 15 থেকে 20 মিনিটের আমাদের কনভারসেশন হওয়ার ছিল, সেটা এখন 1 ঘন্টা পেরিয়ে গেছে। 1 ঘন্টা, এতক্ষণ সময় একদম। দেওয়ার জন্য মানে আমি কৃতজ্ঞ। আর খুব থ্যাংক ভালো ইউ সো থেকো। মাচ, থ্যাংক ইউ সো মাচ। আম, একদম একদম থ্যাংক ইউ সো আরো মাচ। এবং ভালো ভালো মোনালাভ কাজ লাইফ লং, করো। হ্যাঁ একদম ডেফিনেটলি, এবং মোনালাভ লাইফ লং পজিটিভিটিকেও, আমার মনে হয় খুব সুন্দর নামটা, শেখানো, আর একদম ভীষণ কাজের যে অবজেক্টিভ নিয়ে এগোনো হচ্ছে, মানে মোনালাভ এগোচ্ছে, সেখানে আই গেস ইট ইজ গোয়িং উইথ দ্য নেম অফ দ্যাট অফ দ্য থিং, অ্যান্ড দ্য অবজেক্টিভ বিহাইন্ড দেম ইজ, ইয়েস অফকোর্স, মানে উই শুড ওয়ার্ক ইন আ ভেরি হোলিস্টিক প্রসেস না, এবং সেখানে কিন্তু মনের সঙ্গে আরেকটা মনের যে কথোপকথন, তাদের যে আলাপ, মানে খুব একটা ইনফর্মাল ওয়েতে যে কথা, সেই কথাতে যে কতটা সমৃদ্ধি, কতটা যে পিস, কতটা যে সুন্দর জিনিস লুকিয়ে আছে, সেটা আমার মনে হয় কোনো টেকনিক্যাল জায়গা থেকে বেরোয় না। তো তার একদম। জন্য এবং আমার মোনালাকে আমার অনেক অনেক ধন্যবাদ, এবং থ্যাংক ইউ সো মাচ ফর গিভিং আস দিস প্ল্যাটফর্ম, বিকজ বললাম না, আবার সে বলছি, যেখান থেকে শুরু করেছি, ইভেন আ মেন্টাল হেলথ প্রফেশনাল নিডস কাউন্সিলিং, they require অ্যাবসলিউটলি counseling, they একদম। require a এবং platform. আমার মনে হয়েছিল, মানে আমি যখন জাস্ট, আমার মনে আছে 2017 সালে আমি তখন এনজিও তে ঢুকেছি, অনুভূতি বলে একটা এনজিও তে। আমি তখন একজনের সাথে, তুমি চিনবে, প্রতিষ্ঠা ম্যাম, আমাদের হ্যাঁ জেপিতে হ্যাঁ 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 পড়াতেন। হ্যাঁ, প্রতিষ্ঠা ম্যাম রিসার্চে, আমাকে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। একজন পাবলিশারের সাথে পরিচয় করিয়ে দেন। তো উনি আমাকে হুম। একটা রিসার্চের কথা বলেন, কিন্তু সামহাউ আমি অনুভূতি বোধহয় এতটাই, গোপা ম্যামের অর্গানাইজেশন। গোপা মুখার্জি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, আমার তো কথা হয়েছে ওনার সঙ্গে এর মধ্যে একবার, হ্যাঁ, হ্যাঁ। প্রতিষ্ঠা ম্যাম রিসার্চের মধ্যে ছিলেন এবং ওই পাবলিশার যিনি ম্যাম ছিলেন উনি বলেছিলেন যে যে রিসার্চ ওয়ার্কটা হবে উনি পাবলিশ করবেন, এবং আমি তার মধ্যে ছিলাম সেই মুহূর্তে। কিন্তু আমার দুর্ভাগ্য, আমার মনে হয় আমি এতটাই তখন কাজের মধ্যে ইনভলভ হয়ে গেছিলাম, বিভিন্ন রকম কাজের মধ্যে, মানে চাকরি করছি, ফ্রিল্যান্সিং করছি, পড়াচ্ছি, তো আমি আর সময় দিয়ে উঠতে পারিনি। কিন্তু অবজেক্টিভটা আমার খুব ভালো লেগেছিল। অবজেক্টিভটা এরকম ছিল যে আমাদের চারপাশের যে গৃহবধূরা রয়েছেন, তাদের যে জীবনে রোজনামচা বা তাদের জীবনে যে উত্থান পতন এবং তাদের জীবনে যে সুপ্ত বাসনা আকাঙ্ক্ষাগুলো রয়েছে, সেগুলো তো কাজের চাপে প্রায় কি বলবো, মানে অবলুপ্তির পথে, বা তারা হয়তো সেগুলোকে তিলে তিলে মেরে ফেলছেন।
তো সেই জায়গাগুলোকে আমরা যদি ফোকাস করে তাদের ইচ্ছা অনিচ্ছা তাদের ভালো লাগাগুলোকে যদি সামনে আনতে পারি সেটা কেমন হয়। তো সেই জিনিসটা আমার মনের মধ্যে বাহ! ছিল এবং আমার যখন ইউটিউব চ্যানেল আমি খুললাম তখন আমার মনে হচ্ছিল এবং আমার মনে আছে আমি মার্চ মাসে খুব সম্ভবত আহ 2 তারিখ বা 3 তারিখ খুলি ইউটিউব চ্যানেলটি এবং সামনেই 8 মার্চ আমি কি করব বুঝতে পারছি না কারণ সবাই হয় একই রকম ভাবে 8 মার্চ সেলিব্রেট করছে বিভিন্ন নারীদের কথা বলে সেলিব্রেট করছে তাদের কাজকর্ম নিয়ে সেলিব্রেট করছে আমার মনে হচ্ছে আমি কিছু ইউনিক করি আমার মনে হলো যে আমার এক স্টুডেন্ট আছে তার মা ক্যান্সার সার্ভাইভার তিনি এখন সম্পূর্ণ মুক্ত কিন্তু আমি তার জার্নিটা জানি যেহেতু আমার কাছে মেয়েটি পড়তো তো আমি তো ওই ফেজটার সম্বন্ধে অ্যাওয়্যার আমার মনে হলো আমি ওনাকে দিয়েই শুরু করি আমি ওনাকে জানালাম এবং উনি সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেলেন এবং 8 মার্চ আমার প্রথম তাহাদের কথা পর্ব 1 আসে ইউটিউব চ্যানেলে হয়তো আমার ইউটিউব চ্যানেলে খুব বেশি সাবস্ক্রাইবার নেই হয়তো আমার ভিউজও খুব কম হয় কিন্তু আমি এইটুকুনি আমার দর্শক বন্ধুদের বলতে পারি আমি চেষ্টা করব যাতে আপনারা সমৃদ্ধ হন এবং এইভাবে সমৃদ্ধ হন যেখানে আপনারাও এগিয়ে যেতে পারেন আমি কেন আপনাদের বলছি তাহাদের কথা তার আগে বলি শুধুমাত্র নারীদের নিয়ে নয় তাহাদের কথা কিন্তু নারী পুরুষ সব লিঙ্গের মানুষদের জন্য আপনারা দেখতে পারবেন আগামী কিছু পর্বে এরকম অনেক মানুষ আসবেন আপনারা অনেক কিছু জানতে পারবেন আমি ছোট থেকে খুব মিউজিক ভালোবাসি এবং মিউজিক থেরাপিটা যখন শিখেছিলাম আমার মনে আছে আমি বোধহয় একমাত্র একা ছিলাম যে না পারি গাইতে না পারি কোনো ইনস্ট্রুমেন্ট বাজাতে আমি কিন্তু নন ডাইরেক্টিভ ওয়েতে মিউজিক থেরাপি একমাত্র দিতে পারবো এরকম আমি বুঝতে পারছিলাম কিন্তু বাকিরা সবাই কিন্তু ডাইরেক্টিভ ওয়েতে দিতে পারতো আমার ছোট থেকে খুব ইচ্ছে ছিল ড্রাম শেখার কিন্তু যে কোনো কারণে হোক শেখা হয়ে ওঠেনি গত বছর আমি একটি স্কুল কাউন্সিলর হিসেবে কর্মরতা আমি আমাদের স্কুলে একজন স্টুডেন্টকে মেয়ে এসে দেখি ড্রাম বাজাচ্ছে একটা অনুষ্ঠানে আমি মানে আমি যে কি আনন্দ পেয়েছিলাম আমার মনে হলো যেন ওটা আমি আমার অন্তরাত্মা বলছিল যে তোমার ভেতরের আত্মাটা ওই বাজাচ্ছে আমি সঙ্গে সঙ্গে আমাদের যে স্কুলের ড্রাম টিচার ছিলেন তাকে আমি জানাই যে আমি শিখতে চাই তো অবশ্যই আমার মনে হচ্ছিল তিনিও ভাবছিলেন যে ম্যাম কি সব বলছে এবারে এই বয়সে কি মানে হয় না হয়তো ইমোশনাল হয়ে গেছে তাকে পুরো 1 মাস ধরে আমি জ্বালিয়েছি বিশ্বাস করুন মে মাস থেকে আমি ড্রাম শেখা শুরু করি কাট টু সেপ্টেম্বর মাসে আমার হাত ভেঙে যায় আমার কনুইয়ের হাতটা অজস্র টুকরো হয়ে যায় আমি যখন ওই অবস্থায় প্রথম ডাক্তারের কাছে গেছি যার কাছে আমরা মিউজিক থেরাপি শিখেছি আমি রিয়াদি ডক্টর সুমন্ত ঠাকুর আমি স্যারকে কোয়েশ্চেন করি স্যার আমি ড্রামটা বাজাতে পারবো তো স্যার আমার দিকে তাকালো বাবার দিকে তাকালো বললো আগে সুস্থ হওয়ার চেষ্টা করো আমি 26 দিন অপারেশনের 26 দিনের মাথায় স্কুল জয়েন করি অপারেশনের ঠিক 2 মাসের মাথায় ড্রাম বাজাতে শুরু করি আমার মনে হয়েছিল আমাকে পারতেই হবে আমরা চাইলে না মেয়েরা সবকিছু করতে পারি শুধু আমাদের ভেতরে না একটা তাগিদ থাকা দরকার তাই আমার বলো হ্যাঁ আমি এখানে একটা কথা বলতে চাইছি এই যে যেটা বললি যে যে মিউজিক থেরাপি হোক বা ডান্স থেরাপি হোক মিউজিক থেরাপি বা ডান্স থেরাপি কে কতটা মিউজিকে ভালো বা কে কতটা ডান্সে ভালো এটা না একজন ডান্স থেরাপিস্টের থেকে আমার শোনা ডান্স মুভমেন্ট থেরাপি নিয়ে আমি কোনোদিনও কাজ করিনি বা পড়াশোনা করিনি ইচ্ছা আছে করার কিন্তু জানিস তো ডান্স মুভমেন্ট থেরাপিতে মানে থেরাপিস্ট হতে গেলে ইউ নিড নট টু হ্যাভ আ ব্যাকগ্রাউন্ড অফ ডান্সিং সেম গোজ ফর মিউজিক কেন বলছি বিকজ এটা একটা একদম অন্যরকম একটা অ্যাপ্রোচ মানে আমি একটা ছোট্ট কথা বলছি এটা আমার ওই ডান্স মুভমেন্ট থেরাপিস্টের থেকেই জানা পৌলমি রবিন ওনার নাম উনি একজন বিরাট বড় একজন ডান্স মুভমেন্ট থেরাপিস্ট হ্যাঁ আমাদের বিএসএসডব্লিউ উনি অ্যালুমনাই স্টুডেন্ট অ্যালুমনাই আর কি তো উনি আমাকে পৌলমিদির সঙ্গে অ্যাকচুয়ালি আমার অনেক দিনের ইচ্ছা কাজ করার আমার হয়ে উঠছে না পৌলমিদি আমাকে বলেছিল জানো তো রিয়া ডান্স মুভমেন্টের ফার্স্ট মুভমেন্টটা কি সেটা আমরা সবাই করি কি আমিও বললাম কি
বলে ব্রিদিং, জাস্ট ব্রিদিং। ব্রিদিং ইজ দ্য ফার্স্ট স্টেপ, ফার্স্ট মুভমেন্ট। সো এই যে মিউজিক, মিউজিক মানে আই থিঙ্ক গীতশ্রী ম্যাম ওয়াজ আওয়ার মেন্টর ছিল। গীতশ্রী ম্যামের সঙ্গে আমার প্রায় কথা হয় মাঝে মাঝে। ইনফ্যাক্ট চক এন্ড চক যখন প্রথম করলাম, আমার মনে আছে কিছু মানুষের সাথে সাথে আমি ওনাকেও জানালাম। তো উনি খুব আমাকে আশীর্বাদ করেন এবং উনি সবসময় আমাকে সাপোর্ট করেন। তো উনি এই কথাটা বলেছিলেন, উনিও এই কথাটা বলেছিলেন দ্যাট you need not to be a very good musician. It's all about, it's not, yes, it's of course তোমাকে টেকনিক্যাল জায়গা থেকে হতে হবে, কিন্তু মানে সাপোজ তোমার কাছে কোনো পেশেন্ট এসে বলে আমার না ভীষণ এমন একটা গানের কথা ধরো তোমাকে বললো যে গানটা ইটসেলফ ভেরি ডিপ্রেসিং, তার মানেই যে তুমি ওই গানটাই ওর কাছে চালাবে কারণ আমার পেশেন্ট বলেছে, দ্যাটস নট আ থেরাপিউটিক অ্যাপ্রোচ। এটা ওনার বলা ছিল। You have to have a understanding or insight on the vibration, মানে ভাইব্রেশন ওয়ার্কস উইথ আওয়ার মন, কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। দেখবি মানে আমি দর্শক বন্ধুদের বলছি, তোমরা আপনারা যখন ইমোশনালি খুব ইনভেস্টেড হন, আপনাদের দেখবেন ভেতরে যদি খুব মন দিয়ে শোনেন, আপনাদের ভেতরে একটা গুনগুন গুনগুন আওয়াজ হয়, ধপ 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 ধপ, আর ইট কিপস অন ভীষণ বাড়তে থাকে। বা আপনি যখন কারোর সঙ্গে ঝগড়া করছেন, আপনার ভেতরে এরকম একটা আওয়াজ। দিস these sounds are very important. This vibration, we work with this vibration. অ্যাবসলিউটলি, কারণ এগুলো তো আমরা এক্সপ্রেসিভ আর্টের মধ্যে ধরি এবং একদম, যেহেতু একদম। আমি এক্সপ্রেসিভ আর্ট থেরাপি নিয়েই কাজ করি মূলত, তো সুতরাং মানে আর্ট থেরাপির নামটা শুনলেও তো অনেকে বলে আমি তো আঁকতে জানি না। আঁকার সাথে আর্টের কোনো, আর্ট থেরাপির কোনো সম্পর্ক নেই। সম্পর্ক তুমি নেই। যা ভেতরে না, 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 বুঝতে না। পারছো, তোমার যা ইমোশন ওটা একটা আসছে, ডিফারেন্ট ডোমেন। হ্যাঁ, এক্সপ্রেসিং। একদম একদম। তো আজকে আমরা একদম, এখানেই একদম। শেষ করি রিয়াদি। আবার নিশ্চয়ই একদম। It was কখনো nice মোনালা talking to you পলাইজান and it was a যে কোনো অনুষ্ঠানে তোমাকে পাবো, সেটা আমাদের গেস্ট হিসেবে হোক বা কোনো ওয়ার্কশপে ফেসিলিটেটর হিসেবে হোক, আমি চাইবো আবার তোমাকে I পেতে। would love to contribute. I would love to contribute. Thank you so much for having me here, and মোনালাকে অনেক আমার শুভেচ্ছা, ভালোবাসা, and আমি সবসময় পাশে আছি তোর সাথে। একদম, খুব Thank you ভালো so much. লাগলো। সবাইকে অনেক সবাইকে ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের এতক্ষণ আমাদের কথোপকথন শোনার জন্য। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর প্লিজ কানেক্টেড থাকবেন মোনালা পলাইজান ফাউন্ডেশনের সাথে। নমস্কার। Thank you. নমস্কার।